কংগ্রেস সভাপতি, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য, জেলার এবং রাজ্য কমিটির সদস্য নেতৃত্ব, বিশেষ করে কমরেড নিরুপম সেনের সহধর্মিনী, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাকে বলা হয়েছে এবং আমি জানতেও পেরেছি এই জেলার বিভিন্ন স্তরের যারা সামনের সারিতে দাঁড়িয়ে পার্টিকে সুসংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংগঠনিক দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি আমার কথা শুরু করার আগে কমরেড নিরুপম সেন তার স্মৃতির প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন তাদের সকলের প্রতি বিশেষভাবে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। নিরুপম সেন সম্পর্কে বর্ধমান জেলার পার্টি নেতৃত্বের সামনে দাঁড়িয়ে আমার দিক থেকে কিছু বলতে যাওয়া এটা ধৃষ্টতা হবে। এই মাটিতেই তিনি বেড়ে উঠেছেন, এখানকার পার্টিকে সুসংহত করে মতাদর্শ এবং শ্রেণী রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি তাকে পাথেয় করে পার্টি গড়ে তোলার প্রশ্নে আমাদের যে সাংগঠনিক নীতি, নির্দেশিকা, দৃষ্টিভঙ্গি, এই সব কিছুকে ভাবনায় রেখে গুরুত্বপূর্ণ নেতৃত্বের যে দায়িত্ব তিনি পালন করে গেছেন, যতক্ষণ পর্যন্ত তার পক্ষে কাজ করা শারীরিকভাবে সম্ভব ছিল, আপনারা জানেন। এবং আমার আগে জেলা পার্টির সম্পাদক এবং আজকের সভার সভাপতি সংক্ষিপ্ত পরিসরে তার শুরু থেকে প্রয়াত হওয়ার আগ পর্যন্ত সামগ্রিক রাজনৈতিক জীবন সে সম্পর্ক উপস্থিত করার চেষ্টা করেছেন। আমি শুধু যেটা বলবো, নিরুপম সেন অনন্য। তিনি একাধারে মতাদর্শের যে সংগ্রাম, শ্রেণী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে রাজনীতির যে সংগ্রাম, মার্ক্সীয় লেনিনীয় দৃষ্টিতে সংগঠন গড়ে তোলার যে প্রক্রিয়া, সমস্ত ক্ষেত্রে তার কর্মজীবনে অসাধারণ সাফল্যের নিদর্শন রেখে গেছে। এবং আমাদের পার্টিতে শুধু পলিটব্যুরো সদস্য ছিলেন বলে এই কথা বলছি, ঘটনা তা না। প্রকৃত অর্থে একজন তাত্ত্বিক হিসাবে
তিনি নিজেকে ক্রমে ক্রমে সমৃদ্ধ করার মধ্য দিয়ে গোটা পার্টির কাছে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছিলেন। তার লেখালেখির হাত ছিল খুব শক্তিশালী, ক্ষুরধার। তার লেখা সব বই যে আমি পড়তে পেরেছি ঘটনা তা না, কিন্তু অধিকাংশ তার লেখা বই আমার পড়ার সৌভাগ্য হয়েছে। মতাদর্শগত, রাজনৈতিক, অর্থনৈতিক এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে আমাকে তার যে বইটি সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সেটা হচ্ছে মার্ক্সীয় অর্থনীতি। মার্ক্সের যে মূল সৃষ্টি ক্যাপিটাল, এই ক্যাপিটালকে সাধারণ মানুষের সামনে তাত্ত্বিক বিষয় সম্পর্কে সচেতন থেকে সহজ বুদ্ধ করে উপস্থিত করার প্রশ্নে তিনি যে মুন্সিয়ানার নিদর্শন রেখে গেছেন এটা অসাধারণ। আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে বলছি, আপনাদের অভিজ্ঞতা নিঃসন্দেহে অনেক বেশি সমৃদ্ধ। যেহেতু এই জেলায় আপনারা কাজ করছেন, তার অন্যান্য বই নিশ্চয়ই আপনারা পড়েছেন। অন্য বই খাটো করার কোনো প্রশ্নই আসছে না, কিন্তু যেটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে, প্রভাবিত করেছে, সেটা আমি এখানে উল্লেখ করলাম। তিনি শিক্ষা শিবির পরিচালনা করতেন এবং একাধারে এই তিনটি মূল বিষয় নিয়েই তিনি শিক্ষা শিবির পরিচালনা করার ক্ষেত্রে যোগ্যতার নিদর্শন স্থাপন করে গেছেন। পশ্চিমবাংলায় যেমন তিনি শিক্ষা শিবির পরিচালকদের মধ্যে অন্যতম, তার সমসাময়িক সময়ে আমরা ত্রিপুরাতেও পার্টির শিক্ষা কাজটাকে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন আমরা করতাম। ত্রিপুরার আহ্বানে একাধিকবার কমরেড নিরুপম সেন ত্রিপুরায় গেছেন, আমাদেরকে নানাভাবে শিক্ষা শিবির সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এই যে শিবির পরিচালনা, এটা নিছক পুঁথিগত অধীত যে জ্ঞান, তার উপর ভিত্তি করে কিন্তু তিনি শিক্ষা শিবির পরিচালনা করার চেষ্টা করতেন না। এটা ঠিক আছে, এটা তো মূল বিষয়, কিন্তু মূলত জনগণের মধ্যে শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম সংগঠিত করতে গিয়ে, পার্টিকে সুসংহত করতে গিয়ে তার যে অর্জিত অভিজ্ঞতা, এর সাথে তত্ত্বকে মিলিয়ে অত্যন্ত প্রাঞ্জলভাবে মুখগুলি দেখে নিতেন, কাদের সামনে তিনি বলছেন, এবং এটা উপলব্ধি করতে পারতেন যে কি ভাষায়, কি পদ্ধতিতে এই বিষয়টাকে উপস্থিত করলে পর শ্রোতৃমণ্ডলী যাদের সামনে বলে তাদেরকে সাহায্য করার প্রশ্নে আমাকে ডেকে আনা হয়েছে, প্রকৃত অর্থেই তাদেরকে আমি সাহায্য করতে পারবো, এটা বিবেচনায় রেখেই তিনি কথা বলতে অভ্যস্ত ছিলেন। আমি কথাটা বলছি এই কারণে, একই বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষা শিবিরে আমি দেখেছি তার উপস্থাপনার মধ্যে ভিন্নতা। তার জন্য আমি বলছি, তিনি বুঝে নেওয়ার চেষ্টা করতেন যার সামনে বলছি তার গ্রহণ করার ক্ষমতা, উপলব্ধি করার ক্ষমতা এবং তার যে অর্জিত রাজনৈতিক জ্ঞান এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার যে অভিজ্ঞতা, এর সঙ্গে মিলিয়ে যদি আমি কথা বলতে না পারি তাহলে আমার কথা আমি বলে যাব, কিন্তু তাদের উদ্দেশ্য বললাম, যাদেরকে সাহায্য করার জন্য আমাকে ডাকা হয়েছে, প্রকৃত অর্থে তাদেরকে তো আমি সাহায্য করতে পারলাম না। এটা একটা অসাধারণ ব্যাপার যে এই যে বিষয়গুলো যেগুলো চোখে পড়েছে আমার মনে হয়েছে আজকে তার প্রয়াণ দিবসের কথা ভাবনায় রেখে তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে যে আলোচনা
আয়োজন এখানে করা হয়েছে, এই কথাগুলো না বললে আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। মন্ত্রী হিসাবে আপনারা শুনেছেন, সভাপতি এবং জেলার সম্পাদক। এই শুধু বর্ধমান জেলার উন্নতির জন্য না, নিরুপম সেন ভাবনার দিক থেকে, চিন্তার দিক থেকে সংকীর্ণ ছিলেন না। সর্বভারতীয় ক্ষেত্রে যেমন তার একটা অবদান, পশ্চিমবাংলায় মন্ত্রী হিসাবে হতেই পারে বর্ধমান জেলার জন্য তার হয়তো একটা আলাদা অনুভূতি ছিল, কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবাংলার উন্নয়ন অগ্রগতির সাথে সাযুজ্য রক্ষা করেই এই জেলার যে মৌলিক বিষয়গুলো, পরিকাঠামোগত, এই শিক্ষা থেকে আরম্ভ করে বিজ্ঞান, এর বিকাশ সাধনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সরকার পরিচালনার ক্ষেত্রে, বিশেষ করে শিল্পমন্ত্রী হিসাবে যে সময়টা তিনি দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, অত্যন্ত গুরুত্বের সাথে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, অবশ্যই পার্টির আলোচনার নিরিখে সেই সিদ্ধান্ত কার্যকরী রূপায়ণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অসীম। কাজে এই কথাগুলো একসাথে মিলিয়েই নিরুপম সেন হয়েছেন। তিনি বেঁচে থাকবেন আমাদের ভাবনা, চিন্তা, চেতনায় এবং আমাদের কর্মধারার মধ্যে। তাকে স্মরণে রেখেই আজকে যে আলোচনার বিষয়বস্তু এখানে নির্ধারণ করা আছে, সে বিষয় সম্পর্কে খুব বিস্তৃত পরিসরে বলার প্রয়োজন আছে আমি মনে করি না, কারণ আপনারা এখানে যারা আছেন সচেতন, আপনারা খবর রাখেন, বিশ্লেষণ করেন, তার ভিত্তিতে দাঁড়িয়ে গোটা রাজ্যের পাশাপাশি এই বর্ধমান জেলায় আপনারা কাজ করার চেষ্টা করছেন, জটিল অবস্থার মধ্যে, নানা প্রতিকূলতার মধ্যে, কিন্তু এর মধ্যে আপনারা উঠে দাঁড়াচ্ছেন, ঘুরে দাঁড়াচ্ছেন, নিজের শক্তি, নিজেদের কাজের মধ্য দিয়ে আপনারা আবার পুনরুদ্ধার এবং সুসংহত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে আপনাদের কাছে খুব বিস্তৃত পরিসরে এই কথা বলতে হবে আমি মনে করি না, কিন্তু আলোচনার বিষয়টা খুব প্রাসঙ্গিক, সময়োপযোগী। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সারা ভারতবর্ষ বলা যায় সচকিত, চোখ কান খোলা রেখেই যারা খবর রাখেন, ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করেন, তারা কিন্তু নজর রাখার চেষ্টা করছেন। অবশ্যই পশ্চিমবাংলা এর থেকে ব্যতিক্রম হবে মনে করার কোনো কারণ নেই। আর গোটা ভারতবর্ষের রাজনীতির সংগ্রামের ক্ষেত্রে যত প্রতিকূলতাই পশ্চিমবাংলার জনজীবনের সামনে এই তৃণমূল সরকার সৃষ্টি করে থাকুক না কেন, কিন্তু শ্রেণী সংগ্রাম, গণসংগ্রামের ক্ষেত্রে পশ্চিমবাংলা সামনের সারিতে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষকে পথ দেওয়ার ক্ষেত্রে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা সে এখনও নেওয়ার চেষ্টা করছে। সেদিক থেকে যে বিষয়টি এখানে আলোচনার জন্য বলা হয়েছে, আমি চেষ্টা করব স্বল্প পরিসরে কতগুলি মূল বিষয়, আমাদের যে ভাবনা চিন্তা, এটা আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা না, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার যে ভাবনা চিন্তা, তার উপর ভিত্তি করে আমাদের যা পথ নির্দেশ, সেই বিষয়গুলি আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব। স্লোগানটা কি? আমাদের পার্টির 23তম কংগ্রেসে যে রাজনৈতিক প্রস্তাব আমরা গ্রহণ করি, তাতে আমাদের পথ নির্দেশ, যেটাকে আমরা পলিটিক্যাল লাইন বলি, যেটা এই পলিটিক্যাল রেজলিউশনের রাজনৈতিক যে প্রস্তাব, তার মূল কথা, সার কথা, এটা টেকটিক্যাল লাইন, কৌশলগত অবস্থা। তাতে যে আহ্বানটা রাখা হয়েছে, বিজেপিকে জনগণ থেকে ক্রমে বিচ্ছিন্ন করা, সামনের যে নির্বাচনী সংগ্রাম, এটা শ্রেণী সংগ্রাম, গণসংগ্রামের উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামে বিজেপিকে পরাস্ত করা,
এবং এর পাশাপাশি যেটা আমাদের পার্টির এই রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, আমাদের চেষ্টা থাকবে বিজেপি বিরোধী যে শক্তি, বামপন্থী, বাম গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, ব্যক্তি বিশেষ থেকে আরম্ভ করে দল ইত্যাদির বিবেচনায় রেখে তাদেরকে যতটা বেশি সম্ভব একটা জায়গায় আনবার ক্ষেত্রে আমাদের সামর্থ্য যতই সীমাবদ্ধ থাকুক না কেন, আমাদের একটা কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এবং লক্ষ্যটা থাকবে বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটের বড় অংশ, আমরা বললেই যে সব ভোট আমরা আনতে পারবো মনে করার কোনো কারণ নেই, বড় অংশ যাতে এই সম্মিলিত যে শক্তি তার সপক্ষে আনা যায়, তার জন্য আমাদেরকে ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদের পার্টির 23তম কংগ্রেসের এই যে আহ্বান, এই আহ্বানের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে বিজেপি শাসনে ভারতবর্ষের অর্থনীতির বিরুদ্ধে স্বাধীনতার পর থেকেই অর্থনীতি যে ধারায়, যে পথে, যে পদ্ধতিতে চলা উচিত ছিল তা চলেছে, এই দাবি তো আমরা করতে পারবো না। কিন্তু বিজেপি শাসিত ভারতবর্ষে জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে আক্রমণ ব্যাপক, তীক্ষ্ণ, তীব্র, গভীর থেকে গভীরতর হচ্ছে। স্বাধীনতার পর ভারতবর্ষে কেন্দ্রে যতগুলো সরকার এসছে, এই সরকারগুলোর মধ্যে বিজেপি, আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে মূল্যায়ন, সবচাইতে প্রতিক্রিয়াশীল একটা সরকার। এবং অর্থনীতিকে লক্ষ্যে রেখেই তারা তাদের আক্রমণটাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে প্রথম থেকে। জিনিসের দাম বাড়ছে, এটা দৈনন্দিন ব্যাপারে পরিণত হয়েছে। টাকার দাম কমছে, ডলারের সঙ্গে আমাদের টাকার হিসেব নিকেশ হয়। স্বাধীনতার পর জিনিসপত্রের দরদাম বৃদ্ধির এই যে হার, প্রবণতা, এরকমভাবে যেমন দেখা যায়নি, তাদের শাসনে যা দেখা যাচ্ছে, টাকার দাম যেভাবে নিচের দিকে চলে যাচ্ছে, এটাও এভাবে দেখা যায়নি। মুদ্রাস্ফীতি অনিয়ন্ত্রিত, এবং মানুষের যে ক্রয় ক্ষমতা, এটা বিত্তবান ছোট্ট একটা অংশ বা মধ্যবিত্তদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। মধ্যবিত্তদের মধ্যে যেটা উচ্চ মধ্যবিত্ত, এই অংশটাকে বাদ দিলে পর বড় অংশ তারা তাদের ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। তারা চাহিদা যাই থাকুক পূরণ করার মতো সামর্থ্য তাদের নাই। স্বাভাবিক কারণে অর্থনীতির যে মূল কথা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তাহলে মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে, কেনবার যদি সামর্থ্য না থাকে, চাহিদা যদি পূরণ করার সামর্থ্য না থাকে, তাহলে উৎপাদন কি করে হবে? কলে কারখানায় যে উৎপাদন হচ্ছে, উৎপাদন কমের দিকে চলে যাচ্ছে। মালিক তো সেখানে ক্ষতি স্বীকার করে কারখানা খোলা রেখে মজুরদের মজুরি দেবেন, এই তো প্রত্যাশা করা ঠিক হবে না, অভিজ্ঞতাও তা না। ফলে শ্রমিক ছাঁটাই হচ্ছে, লে অফ হচ্ছে, লক আউট হচ্ছে, কোনো কোনো জায়গায় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার সমস্যা বাড়ছে। এবং গত 40-45 বছরের যে অভিজ্ঞতা, বেকার সমস্যা স্বাধীনতার পর থেকেই বাড়ছে, কিন্তু তার যে গতি, তার যে হার, এই 8 বছরে বিজেপি শাসনে সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এটা আমাদের জাতীয় জীবনে অন্যতম জ্বলন্ত সমস্যা। আমাদের দেশের যারা মূল উৎপাদক, একদিকে কৃষক, আরেকদিকে শ্রমিক,
কৃষকদের মধ্যে ভূমিহীন, ক্ষেতমজুর, প্রান্তিক চাষি, গরিব কৃষক, মাঝারি চাষি, এমনকি ধনী কৃষকদের একটা অংশ, যাদেরকে নিয়ে কৃষক আন্দোলনের বৃত্তটা আমরা তৈরি করতে চাই। আমাদের জনগণতান্ত্রিক বিপ্লবের যে কথা আমাদের কর্মসূচির মধ্যে উল্লেখ করা হয়েছে, এদেরকে আমাদের অন্যতম মিত্রশক্তি হিসাবে শ্রমিক শ্রেণীর পাশে সংগঠিত করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এই যে কৃষি এবং কৃষক এই বিজেপি শাসনে সবচাইতে বেশি আক্রান্ত। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মজুরি পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন। আপনারা দেখেছেন 3টা আইন তারা তৈরি করেছে কৃষি এবং কৃষকদের স্বার্থের পরিপন্থী। বিরাট বড় আন্দোলন হলো স্বাধীনতার পর, সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। যারা খবর রাখেন তারা দেখছেন এখানে আমাদের দেশের কৃষকরা বছর 2 আগে 1 বছর ব্যাপী দিল্লিকে চারিদিক থেকে ঘেরাও করে যে ঐতিহাসিক অসাধারণ আন্দোলনটা সংগঠিত করলেন, সেই আন্দোলনে সঞ্জীবিত হয়ে এমনকি ইউরোপ, এশিয়ার কোনো দেশে তাদের দেশের যারা উৎপাদক কৃষকরা তারাও কিন্তু এই পন্থা প্রকরণ অনুসরণ করে তাদের নিজ নিজ দেশে আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। এবং এই খবর যখন আমরা দেখি তখন সঙ্গে সঙ্গে আমাদের কৃষক আন্দোলনের এই ছবিটা ভেসে ওঠে। যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে আন্দোলন থেকে তুলে নিল, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করল না। শ্রমিক গুরুত্বপূর্ণ উৎপাদক শক্তি, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে সেই সময়ে ট্রেড ইউনিয়ন অধিকার যা তারা অর্জন করেছিলেন এবং তার সঙ্গে অর্থনৈতিক দিক থেকে খানিকটা সুযোগ সুবিধা যা আদায় করতে পেরেছিলেন। এবং স্বাধীনতার পর স্বাভাবিক কারণে পরিস্থিতির মধ্যে যে রাজনৈতিক গুণগত যে পরিবর্তন ঘটে তার সুযোগ নিয়ে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী যে বিষয়গুলো আদায় করতে সক্ষম হয়েছিলেন, ট্রেড ইউনিয়ন অধিকার থেকে শুরু করে তার অর্থনৈতিক সুযোগ সুবিধা, 3টা 4টা নতুন করে আইন তৈরি করে সমস্ত জিনিসগুলি হরণ করে নিয়ে মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের পাহারাদার হিসাবে বিজেপি সরকার নিজেকে নিজেরাই প্রতিষ্ঠিত করেছে। তাহলে উৎপাদক শক্তির যে প্রধান 2টো অংশ তারা যদি আক্রান্ত হন, বাকিরা বেঁচে পড়তে থাকবেন কি করে? এরকম একটা জায়গায় তারা নিয়ে গেছে। শিক্ষা এবং স্বাস্থ্য, একটা মানুষ আমরা যখন দাঁড়াই 2টো পায়ের উপর, একটা পা হচ্ছে আমাদের শিক্ষা আর একটা পা হচ্ছে আমাদের স্বাস্থ্য। এই 2টো পা যদি শক্তিশালী না হয়, মানুষটা কি করে মানুষ হিসাবে গড়ে উঠবে, বিকশিত হবে? লড়াইয়ের ফসল আমাদের শিক্ষা। আমরাই একসময় ছাত্র আন্দোলন করতে গিয়ে এই স্লোগান দিতাম আমরা, শিক্ষা আমাদের জন্মগত অধিকার। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যাতে নিরক্ষরতা মুক্ত হয় এবং তার প্রত্যাশা মতো, আকাঙ্ক্ষা মতো, প্রত্যয় মতো শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছার প্রশ্নে রাষ্ট্রের দিক থেকে সর্বপ্রযত্নে তাকে সাহায্য করতে হবে। আমাদের দাবি মতো বিজেপি আসার আগে যেই শক্তি সরকার চালিয়েছেন শিক্ষার প্রসারে, তারা সর্বাত্মক ইতিবাচক ভূমিকা নিয়েছেন ঘটনা তা না। আমরাই তো আন্দোলন করেছি, যে নিরুপম সেনের কথা বলা হলো, তার তো আমাদের কাছে তখন পরিচয় ছিল যখন ভারতের ছাত্র ফেডারেশন আমরা তৈরি করি, হরিদাস তার নাম। কারণ কি আমি সেটা ব্যাখ্যা করছি না, আপনারা অনেকে জানেন। তো সেখানে আমরা নতুন করে যখন ভারতের ছাত্র ফেডারেশন তৈরি করি, তাতে আমাদের শিক্ষা নীতি হিসাবে যে প্রস্তাবটা আমরা গ্রহণ করি এই কলকাতার কনফারেন্সে, এটা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই হরিদাস দাস, এটাই তার পরিচয় ছিল। তখন তার নাম নিরুপম কেউ জানতেন না, আমরা 2-4 জন কিছু লোক ছাড়া। তিনি উপস্থিত করেছিলেন, আমার এখনো মনে আছে। ত্যাগরাজ হলে কনফারেন্স হচ্ছিল, গোটা জিনিসটা মুসাবিদা করে দিয়েছিলেন পি সুন্দরাইয়া। তিনি আমাদের ছাত্র আন্দোলনকে মতাদর্শগত রাজনৈতিক দিক থেকে দারুণভাবে সহযোগিতা করতেন, একেবারে অভিভাবক শিক্ষকের মতো। তাতে মূল কথা কি ছিল?
রাষ্ট্র শক্তি যদি শিক্ষার জন্য সবচাইতে বেশি পয়সা খরচ না করি, তাহলে কি করে দেশের মানুষকে আমরা শিক্ষিত করব? নতুন মানুষ কি করে তৈরি করব? ব্রিটিশটারই আমরা যে ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ আমরা পত্তন করেছি, এই ভারতবর্ষকে কি করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো? মানুষকে তো মানুষ হতে সাহায্য করতে হবে। তো সেই অধিকার নিয়ে আজকেও লড়াই চলছে। কিন্তু আজকের পরিস্থিতিতে এরা সরকারে আসার আগে এই শিক্ষার ক্ষেত্রে যা কিছু সুযোগ সুবিধা আদায় করা সম্ভব হয়েছিল, যদিও প্রত্যাশা মতো না, সেগুলোর উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এবং মূল যে আক্রমণ 1920 সালে যে নতুন শিক্ষানীতি তারা তৈরি করেছে, এটা যদি আপনি গভীরে বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করেন, তাহলে দেখবেন মূল লক্ষ্যটাই হচ্ছে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সামর্থ্য যাদের অভাব আছে তাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পাবে না। বিত্তবান যারা, তাদের ঘরের সন্তান সন্ততি পূর্ণ শিক্ষার সুযোগ পাবে, কারণ তাদের পয়সা আছে, কড়ি আছে। বিত্তবানদের ঘরের ছেলেমেয়েরা তো আমাদের শত্রু না, তারা তো আমাদেরই সন্তান, আমাদের সমাজেরই সন্তান। তারা যদি সেভাবে গড়ে উঠে আমাদের দেশের সম্পদ সুসংহত হবে, এতে তো আপত্তির কিছু নেই, ঈর্ষাকতরতার কোনো প্রশ্ন নেই। কিন্তু গরিব মধ্যবিত্ত যারা, আমাদের দেশের মোট জনসংখ্যার 75 থেকে 80-85% যারা, এই ঘরের ছেলে মেয়ে যদি শিক্ষিত হতে না পারে, তাহলে কি করে হবে? লক্ষ্যটা কি? যদি অশিক্ষিত হয়, পাস করা সার্টিফিকেট যদি তার হাতে না থাকে, চাকরির দাবি করার তার যে নৈতিক অধিকার তার থাকবে না। মালিক শোষক যারা, তাদের কাছেই তারা নিজেকে শ্রমিকদের মধ্যে বিক্রি করতে যাবে, এবং মালিকরা দর কষাকষি করে সবচেয়ে কম শ্রমের মূল্য দিয়ে তাদেরকে তারা কিনে নেবে। এই শ্রেণী দৃষ্টিভঙ্গি এখানে কাজ করছে। শিক্ষা চেতনা বাড়ায়, চেতনা বিপ্লবী যে ধারণা তার উন্মেষ ঘটাতে সাহায্য করে, এবং বিপ্লবের দিকে মানুষকে সংগঠিত করতে, ধাবিত করতে ভূমিকা নেয়। এই রাজনৈতিক চিন্তাটা যেমন সঙ্গে সঙ্গে শ্রেণী স্বার্থগত দিক থেকে শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য এই শিক্ষার উপর এই বড় ধরনের আক্রমণ তারা সংগঠিত করেছে বিজেপি সরকার। স্বাস্থ্য, বেসরকারি যে পুঁজি, কর্পোরেট এখন যেটাকে আমরা বলছি, তাদের হাতে ধীরে ধীরে সবটাই প্রায় তুলে দিচ্ছে। নতুন হাসপাতালের দিকে যাচ্ছে না। ঔষধপত্রের দাম প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, মালিকরাই দাম ঠিক করছেন, তারাই সরকারকে বাধ্য করছেন। কিসে তাদের লাভ, কিসে তাদের অসুবিধা? কোন ঔষধ বাইরে থেকে ভারতবর্ষে ঢুকতে দেবে, কোন ঔষধ ঢুকতে দেবে না। তাদের উৎপাদিত কোন ঔষধ ভারতবর্ষের বাইরে যাবে, এবং তার জন্য শর্ত তারাই ঠিক করছেন, এবং সেই মতোই এই সরকারটা সেগুলো কার্যকরী করার চেষ্টা করছে। এই যে জায়গাটায় নিয়ে যাচ্ছে, একে মেনে নিলে আমাদের অস্তিত্বই তো বিপন্ন হয়ে যাবে। এর বিরোধিতা করতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি, এর বিরুদ্ধে আমাদের প্রত্যাশা মতো, আকাঙ্ক্ষা মতো ব্যাপক গণ এবং শ্রেণী আন্দোলন যে গড়ে তোলা গেছে ঘটনা তা না, কিন্তু মানুষ মেনে নিচ্ছেন না। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা নিয়ে মানুষের মধ্যে আমরা যখন যাওয়ার চেষ্টা করছি, লক্ষ্য করা যাচ্ছে কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, যুবকদের আন্দোলন, অন্যান্য অংশের মানুষ, তারা কিন্তু এগুলোর বিরুদ্ধে ঘর থেকে বেরোচ্ছেন, সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। নাহলে কৃষক আন্দোলন এই ইতিহাস তৈরি করতে কী করে? শ্রমিকরা 10টা-12টা ট্রেড ইউনিয়ন মূলত সিআইটি উদ্যোগ নিয়ে সবাইকে একটা জায়গায় এনে একটার পর একটা সর্বভারতীয় ধর্মঘট, কখনো 48 ঘন্টার ধর্মঘট, 72 ঘন্টার ধর্মঘট, ট্রেন ভিত্তিক ধর্মঘট, সেক্টর ভিত্তিক ধর্মঘট, এগুলি তো অস্বীকার করা যাবে না। এই আন্দোলনটা যাতে সংহত হতে না পারে, আক্রান্ত যারা, তারা সচেতন, কাদেরকে তারা বঞ্চিত করছে, তারা যাতে লড়াইয়ের মঞ্চে আসতে না পারে, একে বিভক্ত করতে হবে, ঐক্য শক্তিটাকে দুর্বল করতে হবে। ধর্ম, সম্প্রদায়, বর্ণ একে ব্যবহার করে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এই বাবরি মসজিদ ভেঙে রামের নামে মন্দির তৈরি করা থেকে শুরু করে আজ অবধি সারা ভারতবর্ষে তাদের শাসনে যা চলছে,
এটা পরিষ্কার, এটা তো বিস্তৃত করে ব্যাখ্যা করার প্রয়োজন রাখে না। বিভক্ত করো, ঐক্য বিনষ্ট করো, শাসকদের বিরুদ্ধে লড়াইটাকে দানাবদ্ধি দিও না এবং শাসন করো। এটা ব্রিটিশের কাছ থেকে শেখা। ব্রিটিশকে তারাই সাহায্য করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছে, স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মেরেছে, কে জানে না। সেদিক থেকে এই ঐক্য ভাঙার চেষ্টা তারা আজও অব্যাহত রেখেছে। কিন্তু তারপরেও হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, অনুপজাতি মিলে প্রত্যাঘাত দেওয়ার জন্যে মানুষ কিন্তু তার লড়াইকে বন্ধ করছে না, ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন বুঝতে পারছে এই বিভাজনের রাজনীতিও তাদের প্রত্যাশা মতো ততটা ফলপ্রসূ হচ্ছে না। কোনো কোনো জায়গায় ফলপ্রসূ হচ্ছে, সব জায়গায় হচ্ছে ঘটনা তা না। সেই জায়গায় আমাদের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক যে অধিকারগুলো, নাগরিক যে অধিকারগুলো, এই অধিকারটার উপর তারা আক্রমণ সংগঠিত করতে শুরু করেছে। গণতান্ত্রিক অধিকার, সিভিল লিবার্টিস, মতামত পোষণ করার স্বাধীনতা, ব্যক্ত করার স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতা, বিকল্প প্রস্তাব উপস্থিত করার স্বাধীনতা, সিভিল লিবার্টিস, এটাই তো, এগুলো আক্রান্ত হচ্ছে। আমাদের সংবিধানের অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যার যার, এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ। কেউ ইচ্ছা করলে ধর্ম অনুসারী হতে পারেন, কেউ যদি মনে করেন তিনি কোনো ধর্মেরই অনুসারী হবেন না, এই স্বাধীনতা তার আছে। আমাদের সংবিধানে এই বিষয়গুলো পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্র কোনো ধর্মের প্রতি বিশেষ করে আলাদা অনুরাগ তার দেখাবার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আপনি রাষ্ট্রপতি, আপনি প্রধানমন্ত্রী, আপনার নিজস্ব ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, কিন্তু আপনি রাষ্ট্রের গুরুদায়িত্বেও অধিষ্ঠিত থেকে এমন কোনো আচরণ আপনি করতে পারবেন না যেটা এই ধর্ম নিরপেক্ষতার যে নীতিমালা তাকে আঘাত করে। ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল তৈরি হবে না, ভোটের লড়াইয়ে ধর্মের স্লোগান দিয়ে ভোট যাচনাও করা যাবে না। যে ধর্ম নিরপেক্ষতার এটাই তো মূল কথা। কিন্তু এটা বিজেপি শাসিত ভারতবর্ষে এখন বলা যায় চারিদিক থেকে আক্রান্ত হচ্ছে। এবং মূল আক্রমণটা এতদিন তারা কেন্দ্রীভূত করার চেষ্টা করেছে মুসলিমদের বিরুদ্ধে, এই আক্রমণ অব্যাহত। তাদের পোশাক থেকে আরম্ভ করে কি খাবে কি খাবে না, তাদের ছেলেরা মেয়েরা বন্ধু বাছাই, স্কুলে কলেজে কি পোশাক পরে যাবে যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে, এগুলো আপনারা জানেন, আমি উল্লেখ করার জন্য উল্লেখ করছি। এখন দেখা যাচ্ছে তারা খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করছে। আরএসএস, আসলে তো বিজেপি আরএসএস এর যে 65-68টি সংগঠন, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। বিজেপি তো প্রথম বিজেপি নাম নিয়ে কাজ করেনি, পরিস্থিতির পরিবর্তনের সাথে সাযুজ্য রক্ষা করে তারা মনে করেছেন এই নামটা নিলে পরে জনগণের কাছ থেকে খুব সহজে সমাদৃত হবে, কাছে তারা এই নামটা নিয়ে, তার অন্য নাম ছিল। এটা এদের যারা মতাদর্শের ধারক এবং বাহক, তারা প্রথমেই বলেছেন তিনটা প্রধান শক্তি, তাদের প্রধান শত্রু, একটা কমিউনিস্ট, একটা মুসলিম আর একটা খ্রিস্টান। আক্রমণ এখানে সেখানে খ্রিস্টানদের বিরুদ্ধে তারা সংগঠিত করেছে। উড়িষ্যাতে আমরা দেখেছি, গাড়িতে পিতা এবং পুত্র সন্তান দরজা জানালা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়ে মধ্যরাত্রিতে গোটা পরিবারটাকেই ধ্বংস করেছে। এই খবর
সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, প্রচণ্ড প্রতিক্রিয়া ভারতবর্ষের মধ্যে, এগুলো আমরা জানি। কিন্তু ইদানিং এখন যেটা দেখা যাচ্ছে, এরা এই খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার ক্ষেত্রে বাছাই করে নিয়েছে উপজাতি অংশের মানুষকে। এরা এখন নতুন করে স্লোগান তুলছে, উপজাতি অংশের মানুষ তারা যদি ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম অবলম্বন করে, তাহলে তারা সংবিধানের নিয়ম অনুযায়ী সংরক্ষণের যে সুযোগ পায়, রিজার্ভেশন, শিক্ষা, চাকরি, প্রমোশন, এই যে সুযোগগুলো, অন্যান্য বিষয় নাই বা উল্লেখ করা হলো, এই সুযোগগুলো তাদের দেওয়া যাবে না। এই নিয়ে জনজাতি স্বার্থ সুরক্ষা কমিটির নাম নিয়ে এটা RSS বিশ্ব হিন্দু পরিষদের আরেকটা এই ধরনের শাখা গণসংগঠন, তাদের দিয়ে গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে, বিশেষ করে যে সমস্ত রাজ্যগুলিতে উপজাতি অংশের মানুষ একটা উল্লেখ করার মতো, সেই সমস্ত জায়গায় উপজাতিদের মধ্যে একটা অংশকে সংগঠিত করে পয়সা করি খরচ করে এনে এই বক্তব্য তারা উপস্থিত করার চেষ্টা করছে। তার মানে একদিকে খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণটা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে, অপরদিকে উপজাতিদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। এই যে আগে বলা হলো ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যার যার, তাহলে এখানে এই যে স্লোগানটা, এই স্লোগানটা তার বেদিমূলে আক্রমণ করছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করলাম। বাবা সাহেব আম্বেদকর পরাধীন ভারতবর্ষেই তো হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ওই ব্রিটিশ তো তার বিরুদ্ধে এই কারণে কোনো আক্রমণ করবার চেষ্টা করেনি, সাহস দেখায়নি। তো এই তো ব্রিটিশকেও ছাড়িয়ে চলে যাচ্ছে, এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছে। কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ, এটা তো আমি মনে করি উল্টো দিক থেকে ঘুরিয়ে তারা নিজেদের অজ্ঞাতেই তাদের বিরুদ্ধে আমাদের যে মতাদর্শের এবং শ্রেণী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে অর্থনীতি তারা যে জনবিরোধী ভূমিকা নিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের ক্ষেত্রে আমরা সামনের সারিতে আছি, এটা তারাই স্বীকার করছেন। এই বক্তব্য কমিউনিস্টদের বিরুদ্ধে তাদের শত্রুতা, এর মধ্য দিয়ে তারাই কিন্তু আমাদেরকে নিজেদের অজ্ঞাতে সার্টিফিকেট দিচ্ছেন। অবশ্যই এই সার্টিফিকেট নিয়ে বুকে লাগিয়ে আমরা ঘুরবো, এটার কোনো দরকার নেই, এটা বোঝার জন্য বলছি। এরকম একটা জায়গায় তারা যাচ্ছেন। আমাদের সংবিধানের যে মূল যে বিষয়বস্তু, সেটা কি? সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। ভোট হবে, জয় পরাজয় হবে, সংখ্যাগরিষ্ঠরা সরকার তৈরি করবেন, কেন্দ্রে হোক রাজ্যে হোক, সংখ্যালঘিষ্ঠ দ্বারা তারা বিরোধী দলের ভূমিকা নেবেন, সংখ্যা দিয়ে তাদের হিসেব করলে চলবে না, তারা জনকণ্ঠ ধারক বাহক হিসাবে হয় পার্লামেন্ট অথবা বিধানসভায় মানুষের যে অভিজ্ঞতা, কথা, ভাবনা, সরকারের গৃহীত যে নীতি, এই সম্পর্কে মানুষের যে মূল্যায়ন, তাদের সুবিধা অসুবিধা, এগুলো উপস্থিত করবেন এবং বিকল্প বক্তব্য রাখবেন, প্রস্তাব রাখবেন। সরকারের যে বক্তব্য তার গঠনমূলক সমালোচনা করবেন, যেখানে দরকার বিরোধিতা করবেন। এটা যদি না থাকে তাহলে সংসদীয় গণতন্ত্র তো অন্তঃসার শূন্য হয়ে যাবে। এবং এই যে নির্বাচন, এই নির্বাচনটাকে সংগঠিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন তাকে কতগুলো স্বতন্ত্র অধিকার দেওয়া হয়েছে। স্বাতন্ত্র, কারোর কথায় চলবে না, স্বয়ংশাসিত, এখানে সরকারের নাক গলাবার কোনো সুযোগ নেই আছে। এটার উপর আক্রমণ চলে আসলো। এই যে কিছুদিন আগে আপনার শীতকালীন স্বল্প দৈর্ঘ্যের অধিবেশন হয়ে গেল, তাতে হৈহুট্টগোলের মধ্যে এই আইনটা পাশ করিয়ে নিল। এই আইনটা কি? এতদিন কি চলে আসছিল আমাদের সংবিধানের মধ্যে? এই সম্পর্কে এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা পরিচালনার জন্য নির্বাচন কমিশনটা কিভাবে তৈরি হবে সেই নিয়ে খুব স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট এই সম্পর্কে একটা নির্দেশনামা জারি করেছিলেন। কে থাকবেন? প্রধানমন্ত্রী থাকবেন, পার্লামেন্টের লোয়ার হাউস, যেটা লোকসভা যেটাকে আমরা বলি, তার যিনি বিরোধী দল নেতা, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন। নতুন আইন চলে আসলো, তাতে প্রধানমন্ত্রী থাকবেন, লোকসভার বিরোধী দলের নেতা থাকবেন। চিফ জাস্টিসের জায়গায় সরকার তার মন্ত্রিসভা থেকে তাদের পছন্দ মতো একজন মন্ত্রীকে তার মধ্যে পাঠাবেন, চিফ জাস্টিস থাকবে না। তাহলে অর্থটা কী দাঁড়ালো? 3 জন
আইন কিন্তু পাস হয়ে গেছে, এখন তো রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি তো ফিগারেটিভ হেড, রাবার স্টাম্পের মতো। তাহলে তিনের মধ্যে দুজনই তো শাসক দল, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী। বিরোধী দলের যিনি নেতা, বিরুদ্ধ মত থাকলেও তাকে গুরুত্ব দেবে, এটা মনে করার কোনো কারণ আছে? অর্থাৎ নির্বাচনটাকে ক্রমশ ক্রমশ এমনিতেই তারা প্রহসনে পরিণত করছিল। তারপরেও মাঝে মধ্যে কিছু মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব এই নির্বাচন কমিশনের মধ্যে যারা কাজ করছিলেন, তারা কোনো কোনো জায়গায় কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। এটাতেও শাসক গোষ্ঠী মনে করছে সুবিধা হচ্ছে না, ইচ্ছার বাইরে চলে যাচ্ছে, এটা চলতে দেওয়া যায় না। কাজে এই জায়গায় পুরোটাকে বগল দাবা করতে হবে বলে এই জায়গাটা আঘাত করলো, ধ্বংস করলো এটাকে। তো কোথায় যাচ্ছি আমরা? বিচার ব্যবস্থা আর যখন কোথাও কথা বলার জায়গা পাচ্ছেন না, বললেও যখন কেউ শুনছে না, সমস্যার সুরাও হচ্ছে না, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে, প্রতিকার চাই, সামর্থ্য যাদের আছে তারা যারা বিচার সভায় যান, বিচার ব্যবস্থারও আমাদের এই সংবিধানের মধ্যে কতগুলো স্বতন্ত্র অধিকার সেখানে দেওয়া আছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে আমরা যেন বিভ্রান্ত না হই। শ্রেণী বিভক্ত সমাজে রাষ্ট্র যে শ্রেণীর হাতে থাকবে তারা তাদের শ্রেণী স্বার্থে এই রাষ্ট্রকে তারা ব্যবহার করবেন। আইন কানুন, এটা বিচার থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত সব কিছুই করবেন। এ নিয়ে কোনো রকম ইলিউশনে থাকার সুযোগ নেই। কিন্তু তারপরেও এই যে বুর্জোয়ারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, একটা সময় পর্যন্ত এর প্রতি মানুষের মোহ সৃষ্টি করে এটাকে ধরে রাখবার জন্যে যতক্ষণ পর্যন্ত নিজেদের স্বার্থে ঘানা দিচ্ছে ততক্ষণ একটা ফ্যাসাদ তারা রক্ষা করার চেষ্টা করছে। এখন দেখা যাচ্ছে এটাকেও রক্ষা করছে না, এই যে বিচার ব্যবস্থা তার উপর আঘাত আনার চেষ্টা করছে। আইন কানুন তো পরিবর্তন করছে, বিচারও, সুপ্রিম কোর্টের বিচারক, রাজ্যের যে সর্বোচ্চ আদালত তার যিনি জাস্টিস, বিচারক, এগুলো বাছাই তাদের পছন্দ মতো না হলে পর তারা সেখানে ফাইলিং ক্লিয়ার করছে না। এটা প্রস্তাবক কারা? আইনের মধ্যেই বলা আছে। সুপ্রিম কোর্টের মধ্যে চিফ জাস্টিসের নেতৃত্বে সবচেয়ে অভিজ্ঞ যারা, পুরনো যারা, তাদের নিয়ে একটা কলেজিয়াম হবে। তারা সমস্ত তথ্যাদি সংগ্রহ করে তার ভিত্তিতে তার যে সিনিয়রিটি, তার যে পারফরমেন্স, দুটোকে একসাথে করে তারা প্রস্তাব পাঠাচ্ছেন। মাসের পর মাস, বছর অতিক্রম করছে, ফাইলই ক্লিয়ার করছে না। সেম ঠিক রাজ্য থেকে তাদের হাইকোর্টের মধ্যে যাদেরকে হাইকোর্টের বিচারক করা দরকার, চিফ জাস্টিসের কথা তারা বলেন না, পাঠাচ্ছেন ওই কলেজিয়াম হাইকোর্ট, সুপ্রিম কোর্টের। এগুলো পরীক্ষা করে সেটা যখন পাঠান, এখানে ক্লিয়ারেন্স দিচ্ছে না। কোথায় যাচ্ছে? থাকলো নাকি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে সংসদীয় যে কাজের যে ধারাটা, সেটাই এখন আক্রান্ত। এটা শুরু হয়েছিল বছর 1.5 আগে থেকেই, বিরোধীদের কথা বলতে দিচ্ছে না। সংসদে কথা বেশি বলার চেষ্টা করেন বিরোধীরা, তাদের কথাবার্তা একটু হই হট্টগোল হতেই পারে, মাঝে মধ্যে সংসদ সেখানে স্থগিত হয়, আবার শুরু হয়। কিন্তু উল্টো শুরু হলো বিজেপি শাসিত ভারতবর্ষের সংসদে। বিজেপি তাদের সাংসদরা, এবং পরবর্তী সময় দেখা যেতে শুরু করলো মন্ত্রীরা, তারা অংশগ্রহণ করে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্যে তারাই গোলমাল করে সংসদকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এবং যেতে যেতে সর্বশেষ এই যে শীতকালীন অধিবেশন হলো, আপনারা দেখেছেন 146 জন সাংসদ লোকসভা এবং রাজ্যসভার সাসপেন্ড করে সংসদ থেকে বের করে দিয়ে এই সময়ের মধ্যে একাধিক কালো আইন, আমি যেটা বললাম নির্বাচন কমিশন থেকে শুরু করে একাধিক কালো আইন যেগুলি বর্বরোচিত, এগুলো অধিকার, গণতান্ত্রিক অধিকার
সংহার করা, মানুষের কণ্ঠকে স্তব্ধ করার লক্ষ্য নিয়ে শাসকদের হাতে অস্ত্র হিসেবে এগুলি তারা তুলে নেওয়ার চেষ্টা করেছে। এর অর্থটা কি? এটা শাসক দলের শক্তির লক্ষণ না। এরা বুঝতে পারছে গণতন্ত্রের উপর আক্রমণ তখনই তারা নামিয়ে আনে যখন বুঝতে পারে জনগণ এই সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে, বিশ্বাস রাখতে পারছে না, মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে। এটা নিয়ে প্রতিফলন আন্দোলন সংগ্রামের ময়দানে ঘটছে। একে প্রতিহত করতে গেলে পরে এই গণতন্ত্রের অধিকারের নামে যে অস্ত্রটা তাদের হাতে খানিকটা আছে এটাকেও কেড়ে নিতে হবে। এটা এখন তারা কেড়ে নিতে শুরু করেছে। এটা কিন্তু শাসক দলের শক্তির লক্ষণ না। এ শুধু আপনি পার্লামেন্টের আসন আর কটা রাজ্যের মধ্যে কটা রাজ্যে তারা সরকার চালাচ্ছে, এটা হিসাবের একটা দিক। আর একটা দিক হচ্ছে জনগণের ভাবনা, চিন্তা, চেতনা। জনগণের মধ্যে যেমন এদের সম্পর্কে একটা ভাবনা আছে, তাদেরও জনগণ সম্পর্কে একটা ভাবনা আছে। কাজে সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতিতে চলে যাচ্ছে। এবং এই সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্যে একটা ফেসিস্ট সুলভ ভাবনা নিয়ে একদলীয় স্বৈরশাসন কায়েমের যে প্রবণতা, এগুলো ধীরে 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 অগ্রসর হওয়ার চেষ্টা করছে। যে এই পরিস্থিতিতে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী 23তম পার্টি কংগ্রেসে যে কৌশলগত অবস্থানটা নির্ধারণ করে জনবিচ্ছিন্ন করে পরাস্ত করো উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রামে যে স্লোগানটা আমরা দিয়েছিলাম, এটা তো শতভাগ সঠিক। এটা আজকের এই ঘটনা প্রক্রিয়ার মধ্য দিয়ে তার যথার্থতা প্রমাণিত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আহ্বান, এই আহ্বানের পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র সামর্থ্য যাই থাকুক না, আমরা লক্ষ্য করলাম 28টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে। সময় লেগেছে। এটাও কিন্তু একটা সংগ্রামেরই প্রক্রিয়া। আপনি হয়ে গেছে ঘটনা কিন্তু তা না। এবং এটাও মনে করার কারণ নেই এই 28টা রাজনৈতিক দলের যারা নেতৃত্ব, এটা শুধু তাদের মস্তিষ্ক প্রসূত ব্যাপার। তাদের যে ফলোয়ার্স আছে, শ্রমিক আছে, কৃষক আছে, উপজাতি আছে, তফসিলি আছে, ওবিসি আছে, সংখ্যালঘু আছে, অনাহার অর্ধাহারী মানুষ আছে, তারাও তো চাপ সৃষ্টি করছে। করছেনটা কি আপনারা? 5 বছর পরে পরে এসব ভোট চাইছেন। সমস্যার যে আগুন, তার যে লেলিহান শিক্ষা, আমরা মানে জলে পড়ে খাপ হয়ে যাচ্ছে, কিছু করবেন না। একা যদি না পারেন, সবাই মিলে একটা জায়গায় আসার চেষ্টা করুন। এটাও চাপ সৃষ্টি করছে। এরকম কোনো চাপ নেই, এটা মনে করার কারণ নেই। কাজে এই সবটা মিলিয়ে 28টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো। শুরু হয়েছিল 15 দিয়ে বিহারের পাটনায়, তারপরে গেল কর্ণাটকে। ভোটের ফলাফল যখন বিজেপির বিরুদ্ধে গেল, কংগ্রেস জিতল। এর 15টা বেড়ে সেটা 25-26-এ গিয়ে দাঁড়ালো। তারপরে যেটা হলো মহারাষ্ট্রে, সেখানে 28টা দলে এসে দাঁড়ালো। দেখা গেল আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার প্রশ্নে মানুষকে ঐক্যবদ্ধ করার কথা বললাম আমাদের 23তম পার্টি কংগ্রেসে, আলাদা করে আমরা কৃতিত্ব দাবি করব না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদের এই যে মূল্যায়ন, শক্তি আমাদের যতই কম থাকুক, মূল্যায়নের ক্ষেত্রে তো ঘাটতি ছিল মনে করার কারণে। তাহলে এই 28টা দল, আদার দেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, বামপন্থী অন্য রাজনৈতিক দলগুলো সিপিআইএমের কথা মানতে বাধ্য হবে কেন? এমন তো কোনো কথা নেই যে বামপন্থী ফ্রন্টের মধ্যে আসতে গেলে পরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যা বলবে তাই শুনতে হবে, তাই মানতে হবে। তাহলে তো তাদের আলাদা করে কর্মসূচি থাকার কোনো প্রশ্নই থাকে না। এরকম কোনো কথা নেই। কিন্তু এটা আমাদের নিজস্ব রাজনৈতিক প্রস্তাব। তাহলে আমরা আমাদের পার্টিটাকেও যদি আলাদা করে রাখি, তাহলে বাকি যে 27টা, তারা কেন আমাদের যে আবেদনের যে মূল সার কথাটা, এটা তারা গ্রহণ করলেন? তো গ্রহণ করে এই স্লোগানই চালিয়ে বিচ্ছিন্ন করো, পরাস্ত করো মঞ্চ তৈরি করলেন। INDA, ইন্ডিয়া, অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। এটা একটা গোটা ভারতবর্ষের বর্তমান প্রবহমান যে রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল, তাতে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শাসক গোষ্ঠী বিচলিত, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। মুখে যাই বলুক না কেন, তাদের এই ইন্ডিয়া তৈরি হওয়ার পর তাদের যে অনুসৃত বিভিন্ন পদক্ষেপ, তার মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং একটা ধারণা যেটা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা বিজেপিই তৈরি করেছে। মিডিয়াতে তারা বগল দাবা করে ফেলেছে যে সিভিল লিবার্টিজের কথা যেটা বললাম, তার সাথে মানে
ফ্রিডম অফ মিডিয়া এটা যুক্ত, এটার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। এটার বড় অংশটা কি, বড় অংশ মানে কি, প্রায় 95 to 98% বলা যায় বগল দাবা করে ফেলেছে। এদেরকে বাজারে ছেড়ে প্রধানমন্ত্রী একটা আলাদা আপনার মানে ভাবমূর্তি তৈরি করা, এবং এই সঙ্গে বিজেপি ইনভিনসিবল, তাকে স্পর্শ করা যাবে না, তার মধ্যে কোনো ক্ষত সৃষ্টি করা যাবে না, তাকে পরাজিত করা যাবে না, পরাভূত করা যাবে না, এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু অভিজ্ঞতাটা কি 2019-এর লোকসভা নির্বাচনের পর? অভিজ্ঞতা তো এই কথা বলে না। 19-এর লোকসভা নির্বাচনই তো জিততে পারতো না। 5 বছরের ব্যবধানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে দ্বিতীয় লোকসভার নির্বাচন, যদি পুলওয়ামার ঘটনা ঘটতো, আপনারা জানেন পুলওয়ামার ঘটনা, আমরা তো প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম। পরবর্তী সময় সমস্ত জিনিসটা খুলসা করে জনগণের সামনে, শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীর মানুষের সামনে উন্মুক্ত করলেন কে, উপস্থিত করলেন কে? সেই সময়ে যিনি কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, এবং এই রাজ্যপাল তো কমিউনিস্টরা বাছাই করে পাঠায়নি, কংগ্রেস দলও বাছাই করে পাঠায়নি, বিজেপি তো তাকে রাজ্যপাল করে পাঠিয়েছিল, তিনিই বলেছেন। এবং তার যে সন্দেহ আকার ইঙ্গিতে তিনি বোঝাবার চেষ্টা করেছেন, যেটা যে এটার জন্য দরকার ছিল, এরকম একটা ঘটনা না ঘটলে বিজেপি এই নির্বাচনের মুখে যে অসুবিধায় পড়েছে তার থেকে উত্তরণের মধ্যে রাস্তা খুঁজে পাচ্ছিল না, এবং তাই হয়েছে ঘটনা। পরাজয়ের দৌড় গোড়ায় যখন, তখন দেখা গেল এই ঘটনা ঘটার পর নানাভাবে এটাকে এক্সপ্লয়েট করে ভোটও খানিকটা বাড়ালো, আসনতা বাড়ালো। কিন্তু তারপরের অবস্থা কি? অল্প সময়ের মধ্যেই মানুষের ঘোর কিন্তু কাটতে শুরু করলো। কি করলাম? এটাই হয়, মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, আর মানুষের নেওয়া সব সিদ্ধান্তই নির্ভুল হবে এটা মনে করার কোনো কারণ নেই। মানুষও ভুল করেন, মানুষই তার অভিজ্ঞতা থেকে ভুল সংশোধিত হওয়ার জন্য নিজেরা ভূমিকা গ্রহণ করেন, এটা ইতিহাসেরই শিক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময়ের যে নির্বাচনগুলি হলো, বিভিন্ন বিধানসভার নির্বাচন, লোকসভার উপনির্বাচন, এবং দিল্লির মতো রাজধানী শহর, তার যে মেট্রোপলিটন সিটি, 250-এর মতো আসন, কোনো কোনো রাজ্যের সমান প্রায়, এই নির্বাচনগুলোতে দেখা গেল অধিকাংশ ক্ষেত্রে বিজেপি পরাজিত হয়েছে। লোকসভা নির্বাচনে যে সাফল্য, পরবর্তী সময়ে নির্বাচনগুলিতে সাফল্য ধরে রাখতে পারল না। যে রাজ্যের সরকার তারা চালাচ্ছিলেন সেখান থেকে তারা পরাস্ত হয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন। এটা তো অভিজ্ঞতা। ইনভিনসিবল যে কথাটা বলা হচ্ছে এটা তো ঠিক না। আমাদের রাজ্যের অভিজ্ঞতা কি? আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 18 নির্বাচন আমরা পরাস্ত হয়েছে, অপ্রত্যাশিত, যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার থেকে এরকম একটা ফল তারা তুলে আনতে পারবে, তারপরেও কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস হয়নি। কারণ জনগণের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকারের পারফরমেন্স নিয়ে নেতিবাচক কোনো অবস্থান ছিল না। বেকার সমস্যা, এটা জাতীয় সমস্যা, তাতেও সমাধান করার প্রশ্নে সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে সরকার কাজ করার চেষ্টা করেছে। আমি সেখানে যাচ্ছি না। প্রায় 51 ভাগ ভোট পেয়েছিল, অভাবনীয়। 18-র আগের যে নির্বাচন হয় 5 বছর আগে, তাতে বিজেপি ভোট পেয়েছিল বিলো 5%, কোনো আসন নাই। 18 নির্বাচনে এরা 44টা আসন পেল, মোর দেন 50% ভোট পেল। কিন্তু 23-এর নির্বাচনে 5 বছরের যে দুঃশাসন, ফ্যাসিস্ট আক্রমণ, প্রথম আক্রমণ বিরোধী দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, পার্টি অফিস খোলা যাবে না, লাল ঝান্ডা উড়ানো যাবে না, ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না, আন্দোলন সংক্রান্ত পরের কথা। পার্টির পত্রিকা ছাপানো যাবে না, ছাপালে বন্টন করা যাবে না, বন্টন করতে গেলে আক্রান্ত হবেন। পাঠক এই পত্রিকা বাড়িতে রাখতে পারবে না, পড়তে পারবে না, বাড়ি থেকে আক্রমণ। ভাবতে পারেন? বামপন্থী ফ্রন্টের সমর্থক তার মাঠের ফসল কেটে তুলতে পারছে না, পুকুরের মাছ তুলতে পারছে না, হাঁস মুরগি পালন করেন, এগুলিকে রক্ষা করতে পারছে না, লুট হয়ে যাচ্ছে, পুকুরে বিষ ঢেলে দিচ্ছে।
ছোট দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, তালা মেরে দিচ্ছে। অটো রিক্সা চালান, রিক্সা চালান, ছোট গাড়ি চালান, তার উপর পরিবার চলে। দল ছাড়ো, আমাদের দলের পতাকা নিতে হবে, আমাদের সঙ্গে মিছিল করতে হবে, বামপন্থী ফ্রন্টের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, না হলে পরে বেরোনো যাবে না। গ্রাম ছাড়তে বাধ্য করেছে, রাজ্য ছাড়তে বাধ্য করেছে। কোনো কোনো অংশের মানুষ ত্রিপুরার দেশ ছাড়তে বাধ্য হয়েছে, হয় বাংলাদেশ অথবা ভারতবর্ষের বাইরে মধ্যপ্রাচ্যের কোনো কোনো জায়গায় তারা চলে যেতে বাধ্য হয়েছেন। হাজার হাজার মানুষ। এই ঘটনা চলছে এবং অনাহার মৃত্যু, সন্তান বিক্রি। এরপরেও যখন অনাহারের যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারছে না, তখন গোটা পরিবার ঘরের যা কিছু দু একটা ভালো জামা কাপড় আছে পরে রাতের খাবার খেয়ে বিষ পান করে শুয়ে পড়ছে। পরদিন সকালবেলা এলাকার মানুষ দরজা ভেঙে তাদের মৃতদেহ উদ্ধার করছে। এই জিনিস চলছে, এই জিনিস চলছে। ভোট কোথায়? 18-র পরে পঞ্চায়েতের নির্বাচন 96% আসন কাউকে দাঁড়াতেই দিল না। নগরের নির্বাচন একই জিনিস। লোকসভার নির্বাচন ভারতবর্ষে 52 সালের পর থেকে নির্বাচন হচ্ছে, এরকম ঘটনা কোনো লোকসভা নির্বাচনে কোনো রাজ্য হয়নি। প্রায় অর্ধেকের বেশি আসন জবরদখল করেছে। এমনকি নির্বাচন কমিশনের লোকরা যা তথ্য সংগ্রহ করছেন অস্বীকার করতে পারছেন না। তারা যে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে, শেষ পর্যন্ত কয়েকশো বুথে পুনর্নির্বাচন করতে হয়েছে, যা স্বাধীনতার পরে এত সংখ্যক বুথে পুনর্নির্বাচন লোকসভা আসনে হয়নি। আপনি ভোট দিতে পারবেন না, এলাকা চিহ্নিত করে বলছে বাড়ি থেকে বেরোতে পারবেন না। তারপরে যারা ভোট দিতে যাচ্ছে রাস্তায় আক্রমণ করছে। এরপরেও যারা ঢুকছেন, বিশেষ করে মায়েরা বোনেরা, আপনার ভোট দিতে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে থাকছে বিজেপির লোকরা, দেখিয়ে দিচ্ছে কোথায় ভোট। যখন একটু দ্বিধাদ্বন্দ্ব দেখাচ্ছে, নিজেরাই ঢুকে সেখানে বিজেপির আপনার পদ্মচিহ্নে তারাই টিপ দিয়ে দিচ্ছে। নির্বাচন দপ্তরের লোকরা বসে আছেন কাঠপুতলির মতো। এরকম একটা জায়গায় চলে গেছে। বিধানসভার বৈঠকই ডাকে না, বছরে 6 মাসের মধ্যে একবার ডাকতে হয়, না ডাকে উপায় নেই, অসাংবিধানিক হয়ে যাবে। কিন্তু বিধানসভা বসলে বিরোধীদের কথা বলার সুযোগ নেই, সব কথা তারাই বলবে। এটা শিখেছে তো পার্লামেন্টে শাসক দলের যে আচরণ ব্যবহার, তার থেকে তারা শিখেছে। তো মুখ্যমন্ত্রী পাল্টালো যখন বুঝতে পারলো মানুষ গ্রহণ করছে না, নতুন মুখ্যমন্ত্রী করলেন 23-এর নির্বাচনের 1 বছর আগে, এবং প্রায় ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করলেন আপনাদের প্রত্যাশা মতো যা প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছিলাম, প্রলোভনের ফাঁদে পেলে সবগুলো রক্ষা করা যায়নি। নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলাম আমরা, আপনারা সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজন মিলে ভোটের 1 বছর আগে থেকে, 18-র নির্বাচনে 1 বছর আগে থেকে ভেবে ঝাঁপিয়ে পড়েনি, 23-এর নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়েছে। দিল্লি থেকে মিটিং করছে, ত্রিপুরায় গিয়ে মিটিং করছে। এই সব কিছু করার পরে কি দেখা গেল? আমাদের আওয়াজ কি ছিল? বিজেপিকে পরাস্ত করো। দুঃশাসনের সরকার চলছে, এরা থাকবে, ত্রিপুরার মানুষ বাঁচবে, এটা ভুল হবে। এদেরকে কোনো মতেই ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না। মানুষই বলতে শুরু করেছিলেন 1.5-2 বছর যাওয়ার পর, যখন দেখছেন প্রতিশ্রুতিগুলো এগুলো মানে ধোঁকা, মানুষই কপালে হাত দিয়ে বলছে কি ভুল করেছি। আমাদের সঙ্গে ছিলেন যে মানুষ, তাদের মধ্যে যে 7-10 ভাগ মানুষ আমাদের ছেড়ে গিয়ে তাদের ভোট দিয়েছেন, তারাই আমাদের বাড়িতে, আমাদের অফিসে, রাস্তায় দেখা হলে পরে সামনে দাঁড়িয়ে রিক্সা থেকে নেমে হাতে ধরে, পায়ে ধরে, চোখের জল ফেলে বলছে ভুল করেছি, ক্ষমা করুন, মাফ করে দিন। আমরা পেটে হাত দিয়ে বলেছি আপনি আপনার অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়েছেন, কেন এটা মনে রাখছেন? এখন তো আপনার নতুন অভিজ্ঞতা হচ্ছে,
সামনের দিনে লড়াইয়ে অংশগ্রহণ করুন, ভোট যখন আসে তখন আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা স্লোগান দিয়েছিলাম, পরাস্ত করো। এবং ভোটের ফল যখন বেরোলো কি দেখা গেল, এবং এই নির্বাচনে একটা সমঝোতার মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করেছি যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলায় যেমন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হয়েছে, ত্রিপুরাতেও, এবং এই ত্রিপুরাতেই এই কংগ্রেস বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর 10 বছরের ব্যবধানে এই সরকারকে উচ্ছেদ করার জন্য সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সহযোগিতায় বামফ্রন্টকে সরকার থেকে উচ্ছেদ করে তারা ক্ষমতা দখল করেছিল। আমরা সেই সরকারটাকে বলেছিলাম আধা ফেসিস সন্ত্রাস চলছে, এদেরকে হটাতে হবে। 5 বছরের ব্যবধানে কিন্তু মানুষ পরবর্তী নির্বাচনে তাদেরকে পরাস্ত করে বামফ্রন্টকে সরকারে আনে। এই পরিস্থিতির মধ্যেও এবং এই যে 18 নির্বাচনে বিজেপি 5 থেকে 50 ভাগ ভোট পেল, এবং 18-র আগে যে নির্বাচনে পাচ্ছিল বিজেপির, কংগ্রেস সরকার তৈরি করতে পারেনি, পরাস্ত হয়েছে, 10টা না 11টা আসন পেয়েছিল, তাদের ভোট ছিল 40-এর উপর। 18 নির্বাচনে কংগ্রেসের ভোট এটা 2 ভাগ 2.5 ভাগে নেমে আসে। কংগ্রেস বিজেপিকে সাহায্য করেছে, বামফ্রন্টকে সহ্য করতে পারছে না, তাদেরকে সরকার থেকে হটাতে হবে, একলা পারবে না। কাজে কেউ প্রথম কংগ্রেস থেকে তৃণমূল গেল, তৃণমূল থেকে বিজেপিতে গেল, সেই বিজেপিতে গিয়ে বামফ্রন্টকে পরাস্ত করার ক্ষেত্রে ভূমিকা নিল। সেই কংগ্রেসের সাথে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রধান শত্রু বিজেপি, তাকে পরাস্ত করতে হবে, তাকে কোনো মতেই থাকতে দেওয়া যায় না। অনেক আলোচনার পর আমরা একটা জায়গায় আসি, আর পশ্চিমবাংলার অভিজ্ঞতা আমাদের আছে। এখানেও দেখা যাচ্ছে পশ্চিমবাংলার পার্টি ভারতবর্ষের সামনের সারির আমাদের ইউনিট, তারাও এখানে ভূমিকা নিচ্ছেন। এটাও আমাদের রাজ্যের মানুষকে প্রভাবিত করেছে। পশ্চিমবাংলা এরকম করছে, বরাবরই তো তাদের কাছ থেকে অনেক জিনিস আমরা শিখবার চেষ্টা করি। আমাদের এখানে দেখি না যে ফেসিস্ট সুলভ সন্ত্রাস চলছে, ঘর থেকেই বেরোতে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে 2জন কমিউনিস্ট পার্টির লোক পরিচিত, তারা নিজেদের মধ্যে কথা বলতে পারছেন না, একজন আরেকজনকে দেখতে করে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন। কি করে এর মধ্যে ভোট হবে? যতটা পারা যায় তার বিরুদ্ধে শক্তিকে একটা জায়গায় আনো। তো কংগ্রেসের সঙ্গে আমরা গেলাম, আরেকটা নতুন দল তৈরি হয়েছিল তীব্রামথা। তাদের স্লোগান হচ্ছে তারা শুধু উপজাতিদের জন্য, 14 লক্ষ উপজাতির জন্যই তাদের চিন্তা ভাবনা, অন্য কিছু নিয়ে তারা ভাবেন না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে উপজাতি যুব সমিতি তৈরি করেছিল কংগ্রেস, বামপন্থীদের যে উপজাতিদের মধ্যে ভিত্তি, এটাকে দুর্বল করার জন্য, ট্রাইবেল বাঙালি একসাথে আন্দোলন না। সেই স্লোগানটারই পর্যায়ক্রমে এখন তারা একটা নতুন স্লোগান দিল, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ট্রাইবেলদের জন্য 14 লক্ষ ট্রাইবেল। এরাও যখন বুঝতে পারছে বিজেপির বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ, উপজাতিরাও ক্ষুব্ধ, সেই জায়গায় তারাও বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। আমরা বললাম তাহলে তাদের সঙ্গে আমরা যাবো, তারাও আমাদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন। বললেন না, বিজেপিকে কোনো মতেই আমরা সমর্থন করবো না, তাদেরকে আমরা ভোট দেবো না, পরাস্ত করতে হবে। ঠিক আছে, চলুন। এরকম জায়গায় তাদেরকে আমরা সঙ্গে নেওয়ার চেষ্টা করলাম। তারা যে গোপনে গোপনে বিজেপির সঙ্গে সলা পরামর্শ করছে, এটা প্রথম দিকে আমাদের অনেকেই বুঝতে পারেননি, আমরা বুঝতে পারিনি। শেষ পর্যন্ত 60 আসনের মধ্যে কংগ্রেসকে 13 আসন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা সেখানে বাকি আসনগুলিতে দাঁড়ালাম। তার মধ্যে একটা আসনে আগরতলায় একজন প্রথিত যশা অ্যাডভোকেট, বামপন্থী মনোভাবাপন্ন, প্রগতিশীল মনোভাবাপন্ন, তাকে নির্দল প্রার্থী হিসেবে সমর্থন করলাম। তীব্রামথা এতদিন স্লোগান দিয়েছে 14 লক্ষ উপজাতি, আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করি না। উপজাতিদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 20টা 60-এর মধ্যে, তারা 42 আসনের প্রার্থী দিল, যেখানে ট্রাইবেলদের ভোট ডিসাইসিভ না। তখনই পরিষ্কার হয়ে গেল যে ট্রাইবেল ভোট বিজেপির দিকে না গিয়ে যারা 18 নির্বাচনে বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছিল, সেই ট্রাইবেলদের উল্লেখযোগ্য অংশ বামপন্থী ফ্রন্টের দিকে আসবে। এটাকে আটকাবার জন্য, বিজেপিকে সাহায্য করার জন্য তারা 42টা আসনে দাঁড়িয়েছে, উপরে উপরে বামফ্রন্টের বিরুদ্ধে কথা বলছে। আমি সংক্ষেপে বললাম এটা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত লড়াই করলো বামপন্থী ফ্রন্ট এবং কংগ্রেস একসাথে মিলে।
বিজেপি তাদের ভোট 18তে যা পেয়েছিল প্রায় 50+, সেটা নেমে চলে আসলো 39%-এ। আসন 10 থেকে 11 আসন তাদের কমে গেল, 31-32 আসনে তারা চলে আসলো। তার অর্থটা কি? যে স্লোগানটা আমরা দিয়েছিলাম, যদি ওই তীব্রামথা এই কাণ্ডটা করে বিজেপির সঙ্গে গোপনে গোপনে এই আতাত করে 42টা আসনে প্রার্থী দাঁড় করিয়ে 13টা আসনে যদি জিততে না পারতো, ট্রাইবেল ভোটটার যদি একটা উল্লেখযোগ্য অংশ বামপন্থী ফ্রন্টের দিকে আসতো, তাহলে কিন্তু বিজেপির সেখানে সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করে সরকারে দ্বিতীয়বার বসবার সুযোগ তারা পেত না। এরা বিশ্বাসঘাতকতা করে তাদের সুযোগ করে দিয়েছে, ট্রাইবেলরা এখন বলতে শুরু করেছে। তাহলে মূল যে স্লোগানটা বিজেপির বিরুদ্ধে, যে ইনভিনসিবল, ত্রিপুরা তো এই প্রচারটা করার চেষ্টা হয়েছে, ইনভিনসিবল না। সারা দেশের কথা যখন বললাম, ত্রিপুরার কথা আপনারা জানতে চাইবেনই, আমি এই কারণে ত্রিপুরার কথা কোনো উল্লেখ করার চেষ্টা করলাম। এখন গত 5টা যে বিধানসভা নির্বাচন হলো, প্রত্যাশার সাথে এই ফলটা সাযুজ্যপূর্ণ না। আমরা পূর্ণ বিশ্লেষণ এবং মূল্যায়ন এখনও করিনি। যে রাজ্যগুলিতে ভোট হয়েছে, যেখানে আমরা প্রতিনিধিত্ব করেছি, আমাদের কমরেডের রাজ্য কমিটিতে বসে আলোচনা করে বিশ্লেষণ করে তারা তাদের রিপোর্ট পাঠাতে শুরু করেছেন। প্রাথমিকভাবে আমাদের যে ধারণা, বিজেপি বিশেষ করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে সেখানে ধর্মের ভিত্তিতে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন এবং এটার ফসল তারা তুলতে পেরেছেন। এবং এটাও তুলতে পারতো না যদি এই রাজ্যগুলিতে বড় দল, বড় বিরোধী দল, বিজেপি বিরোধী যে বড় দল কংগ্রেস, রাজস্থানে কংগ্রেসের সরকার, ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার, মধ্যপ্রদেশে গতবার তারা নির্বাচনে জিতেছিলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো সমর্থন দেওয়ার পরিপ্রেক্ষিতে। 1 বছরের মাথায় এমএলএ কিনে বিজেপি আবার সরকারে আসলো। এই পরিস্থিতিতে এই নির্বাচনে যদি ওয়াইড আউটলুক নিয়ে বড় দল হিসেবে তার দায়িত্ব বেশি, আলাপ আলোচনা শুরু হয়েছিল সমঝোতা করা যায় কিনা, বিজেপিকে পরাস্ত করতে হবে, কোণঠাসা করতে হবে। যদিও লোকসভার নির্বাচন না, বিধানসভার নির্বাচন, এই সুযোগটাকেও কেন আমরা কাজে লাগাবো না? আগের যে সাফল্যগুলো, এখানে যদি সাফল্য আমরা অর্জন করতে পারি, এটাকে একজাতে করতে পারলে ভালো হবে 24-এর নির্বাচনের জন্য। এটা সমঝোতা করা যায় কিনা দেখা গেল বড় দল সেই দায়িত্ব পালন করলো না। বড় উল্টো মতাদর্শের যে লড়াই, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির যে লড়াই, সেখানে কোনো কোনো জায়গায় সমঝোতা করলো, বিশেষ করে মধ্যপ্রদেশে। এ তো মধ্যপ্রদেশের কংগ্রেস দলের নেতা, এ তো বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদকে ছাড়িয়ে গিয়ে হিন্দুত্বের পক্ষে কথা বলবার চেষ্টা করলেন। আপনারা যারা খবর রাখেন, খবর রেখেছেন, দেখবার চেষ্টা করছেন, আপনারা জানেন। এগুলো বিস্তৃত বলার দরকার নেই, আমি জাস্ট রেফারেন্স উল্লেখ করার চেষ্টা করছি। রাজস্থান প্রথম থেকে 1 বছরের ব্যবধানে তাদের দলের মধ্যে নেতৃত্বের মধ্যে গোলমাল। যিনি মুখ্যমন্ত্রী গোলমাল মিটাবার জন্য তাকে সর্বভারতীয় দলের সভাপতি করতে চাইলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে আসতে রাজি না। বুঝতে পারেন অবস্থাটা? এই লড়াই চললো শেষ পর্যন্ত, তার সুযোগ নিল বিজেপি। ছত্তিশগড়ও এখন দেখছি আমরা এত ভালো ভালো কর্মসূচি, মানে ভোটের আগে প্রচারে দিয়ে, বা আগেও কিছু ভালো কাজ করেছেন, কিন্তু শেষ সময় এই ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে রামের পৃষ্ঠপোষক সাজতে গিয়ে, হনুমানের চাইতেও বড় শিষ্য সাজতে গিয়ে যে কাণ্ড কারখানা, যে ঘোষণা ইত্যাদি দিলেন, তাতে তো কম্প্রোমাইজ করলেন এবং তাতে বিজেপিরই সুবিধা হয়ে গেল। এটা হলে তো হবে না। কিন্তু তেলেঙ্গানায় পরাস্ত হলো বিজেপি, ওখানকার যে বিআরএস, তার সঙ্গে লড়াই করে একসময় ক্ষমতা দখল, এটা 6-7 মাস আগে তারা চিন্তা করেছিল
টক্কর হচ্ছিল, সেই জায়গায় তারা আজকে 3 নম্বর আসনে চলে গেছেন। যদিও একের থেকে তাদের আসন সংখ্যা 8টা হয়েছে, ভোটের পার্সেন্টেজ বেড়েছে, কংগ্রেস জয়যুক্ত হয়েছে। যে কংগ্রেসের সঙ্গে লড়াই করে বিআরএস, আগে তো বিআরএস ছিল না, রাজ্যের পার্টি ছিল, হঠাৎ করে তাদের মাথায় ঢুকলো তারা সর্বভারতীয় দল হবেন, এটা তাদের ব্যাপার। কংগ্রেস সেখানে দ্বিতীয় অবস্থায় চলে এসেছিল এবং সরকার তারা দখল করেছে। এটাকে ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। মিজোরামে বিজেপি তাদের যে 40টা আসন, সবগুলো আসনে তারা প্রার্থী দিতে পারলো না। এমএনএফ যারা সরকার চালাচ্ছিল তাদের সঙ্গে প্রথম থেকে বিজেপির সমঝোতা, এমএনএফ জিতলে বিজেপির জয়। সেই জায়গায় এমএনএফ পরাস্ত হলো, বিজেপি পরাস্ত হলো, এবং নতুন একটা দল, একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, একসময় ইন্দিরা গান্ধীর আরক্ষা বিভাগের তার যে নিরাপত্তার ব্যাপারটা দেখতেন প্রধানমন্ত্রী হিসেবে, তার প্রধানের দায়িত্ব পালন করছেন এই ভদ্রলোক। একসময় কংগ্রেস করতেন, পরবর্তী সময় কংগ্রেস থেকে বেরিয়ে তিনি নিজের মতো করে নতুন দল তৈরি করেছেন। তারা দারুণভাবে জয়যুক্ত হয়েছে। মোর দেন নাম্বারস, অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে তারা নিজেরাই সরকার তৈরি করেছেন। এই সবটা হিসাব করলে দেখা যাবে এই ভোটে যে 5টা রাজ্যের ভোট হলো, তাতে বিজেপি 3টে জায়গায় জিতেছে। নিঃসন্দেহে এটা তাদের উৎসাহিত হওয়ার মতো সঙ্গত কারণ যে নেই, মনে করার কারণ নেই। কিন্তু সব মিলিয়ে যে ভোটের হিসাব, তাতে যে বিজেপির ভোট, অন্যদের যে ভোট, সে ভোট বিজেপির চাইতে কিন্তু 5-6 কোটি বেশি। এটা তো হিসাবের মধ্যে রাখতে হবে। এগুলো তো আমরা হিসাব করে বের করছি, ঘটনা তা না। আমাদের দেশের যে জাতীয় পর্যায়ে যে সমস্ত পত্রিকাগুলো আছে, হিন্দি পত্রিকা, ইংরেজি পত্রিকা, সেই পত্রিকার তথ্য আমি তো সেগুলো পড়েই আপনাদের সামনে বলছি। আমি তো এই হিসাব বসে বসে করিনি, আমার করে বসে, বা আমাদের পার্টিও এগুলো করার চেষ্টা করেনি। এদেরই তথ্য, বিজেপি তো এগুলো চ্যালেঞ্জ করছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কথাগুলি কেন বলছি, বিজেপি ইনভিনসিবল এটা মনে করার কারণে দরকার হচ্ছে উদার দৃষ্টিভঙ্গি, বাস্তব ধর্মের দৃষ্টিভঙ্গি, নিজের শক্তিটাকে বাড়িয়ে দেখে না, অহংকারে মজে থাকা ঠিক না। ছোট বড় মাঝারি সব দল যারা বিজেপির বিরুদ্ধে সত্যি একটা অবস্থান নিতে চাইছে, যেখানে তাদের যা কিছু শক্তি আছে, এটাকে ঠিকভাবে কি করে কাজে লাগিয়ে মূল শত্রুটাকে আইসোলেট করা যায়, ডিফিটটাকে এনশিওর করা যায়, তার তো ভূমিকা সবাইকে সব জায়গায় নিতে হবে। সেদিক থেকে কিন্তু এই প্রশ্নটাকে আমাদের সামনের মধ্যে রেখে এই আসন্ন লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। দেখেছেন সর্বশেষ তার বৈঠক হলো দিল্লিতে, তারা 3-4টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস প্রথম 6 তারিখ মিটিং ডেকেছিল, তাদের তো ধারণা তারা সব রাজ্যেই জিতবে, কাজে ডাকলেই সবাই চলে আসবে। ফলটা খারাপ হয়ে গেল। একাধিক দলের নেতৃত্ব বলবেন না, আমাদের তো অন্য কাজ আছে, আমাদের সঙ্গে কথা বলে তো তারিখ ঠিক করেননি, এই তারিখে তো যেতে পারেন না। তারা বুঝে গেলেন ফল খারাপ হওয়াতে কেউ কোমর ঘোরাতে শুরু করেছেন। ঠিক আছে, আপনাদের সঙ্গে কথা বলে তারিখ হবে, এটা 19 তারিখ হলো, সবাই গেলেন, ভালো, 28টা দলই গেল। প্রথম কি সিদ্ধান্ত হলো, ভোট তো আর বেশি সময় বাকি নেই, বাজারে এমনিতে আওয়াজ উঠেছে, সময়ের আগেই হয়তো বিজেপি ভোট ডেকে দিতে পারে। তার সঙ্গে মিলিয়ে রামের মূর্তি স্থাপন এবং প্রাণ সঞ্চার নাকি করবে তাদের স্লোগান। তো এটার সঙ্গে সঙ্গে মিলিয়েই আরেকটা উত্তাল অবস্থা তৈরি করে তারা হয়তো নির্বাচনে নামতে পারে এবং এই যে আবহ, এই আবহকে কাজে লাগাতে পারে, এরকম একটা কথাবার্তা। যাই হোক, এই 19-এর মিটিংয়ে ঠিক হলো যে আমাদের তো আসন সমঝোতা করতে হবে। আমরাই অনেক আগে প্রস্তাব দিয়েছিলাম, আসন সমঝোতা দিল্লিতে বসে হবে না, এটা হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি, কাজে যার যার রাজ্যে বড় মাঝারি দলের যারা নেতৃত্ব তারা বসবেন, আলোচনা করবেন, পরিস্থিতি বিশ্লেষণ করে সেখানে তারা আসন সমঝোতা করবেন। এটা রাজ্যের উপর ছেড়ে দেওয়া উচিত। আলটিমেটলি অনেক জল ঘোলাটোলা করার পর এই আপনার 4র্থ সভায় এটা গৃহীত হলো। তারিখ ঠিক হলো 31শে ডিসেম্বরের মধ্যে। সেটা আলোচনা হলো 31শে ডিসেম্বর। ভারতবর্ষে এত বড় রাজ্য, 544-45টা আসন, এ কি চারটিখানি কথা নাকি? কেউই তো ছাড়তে চাইবে না, সবাই আসন চাইবে। ভোটেই যখন হবে, কে চাইবে না তারা বেশি আসন জিততে? যাদের একটাও নয় তারা একটা আসন জিততে চাইবে, যাদের 10টা আছে তারা 12টা করতে চাইবে। স্বাভাবিক, এটা সময় লাগবে। ঠিক আছে, এটা জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন, টার্গেট করুন 31 ডিসেম্বরের মধ্যে করা যায় কিনা। অলরাইট,
সেকেন্ড কি, যেটা প্রথম থেকে আমরা বলে এসেছি, যে দেখুন শুধু ভোটের সময় গিয়ে ভোট চালিত হবে না, তাদের যে সর্বনাশা মতাদর্শ, এটাকে তো কাউন্টার অফেন্সিভ দিয়ে ফালাফালা করে তাকে ধরাশায়ী করতে গেলে পর মানুষের যে চেতনার মান, এটাকে উন্নত করতে হবে। এবং তার সঙ্গে তার দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে যে জ্বলন্ত সমস্যাগুলো, যেগুলো উল্লেখ করার চেষ্টা করলাম, একেবারে মানে আপনার মূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে বেকারি, এই সমস্ত বিষয়গুলি মানুষের মধ্যে যেতে হবে। আমাদের অবস্থানটা পরিষ্কার করে বলতে হবে। আমরা যদি সরকার আসতে পারে আমরা কি করতে চাই, সাধারণভাবে অল্প কথায়, সব বিস্তৃত করে বলার কোনো দরকার নেই, এটা বলতে হবে। এবং লড়াইয়ের ময়দানে, ভোট তো একটা লড়াই, তার আগেও এই যে লড়াইটা চলছে এখানে সেখানে, এটাকে সুসংগতভাবে করার জন্য মানুষকে পথে নামাতে হবে। এ তো আপত্তি নাই। এই 5 রাজ্যের নির্বাচনের আগে কিন্তু এরকম সিদ্ধান্ত হয়েছিল কয়েকটা জায়গায় মিটিং হবে, কংগ্রেসের নেতৃত্ব এটা করতে চাইল না। মধ্যপ্রদেশ দিয়েই শুরু করার কথা ছিল। এই ভদ্রলোকের বিরোধিতা করলেন যারা, এখানে দরকার নেই, আমরাই তো মিটিং করবো, তারা এসে আমাদের কি করবে? আপনারা জানেন যারা খবর রাখেন। তো এবার কিন্তু বলছে না হবে, এরকম অন্তত 10টা 12টা 15টা মিটিং হবে। কবে হবে না, আমাদের বসে ঠিকঠাক করতে হবে। আমাদের তরফ থেকে বারবারই আমরা বলছি, যত দ্রুত যাওয়া যায়, সময় নষ্ট করা ঠিক হবে না। যত আগে যাবেন তত সময় পাবেন এবং মানুষকে বোঝাতে সুবিধা হবে। মানুষের মধ্যে তো বিভ্রান্তি আছে। মিডিয়া এবং শাসক দল, তার যে 67, 68, 70টা সংগঠন, সবাই মিলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বলে কাউন্টার অফেন্সিভে যেতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এটা চূড়ান্ত এখনো করা যাচ্ছে না, মিটিং হচ্ছে। এখন তৃতীয় প্রশ্ন আসলো যে এই যে 146 জনকে বের করে দিন, এটার প্রতিবাদে প্রথম সারা ভারতবর্ষে ইন্ডিয়ার নামে আমাদের 22 তারিখ প্রতিবাদ করতে হবে। এই 3টা সব যখন আস্তে আস্তে চলছিল, হঠাৎ করে দেখা গেল এই 28 দলের মধ্যে কোন এক দলের নেত্রী তিনি প্রস্তাব করলেন, তো আমাদের প্রধানমন্ত্রী মুখটা আজকে ঠিক করে ফেলা দরকার, এবং বলেই তিনি নামও বলে দিলেন কংগ্রেস দলের বর্তমান যিনি সভাপতি শ্রীযুত খাগড়ে। তো খাগড়ে নিজেই দাঁড়িয়ে বলছেন, এবং তার পরিচয় হচ্ছে তিনি দলিত অংশের লোক, 95 অংশের মানুষ ভালোই হবে। ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী দলিতদের মধ্যে থেকে আগে হয়নি। উনি প্রথম দাঁড়িয়ে যেটা বললেন, দেখুন আমি দলিত অংশের মানুষ হতে পারি, কিন্তু আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড, আমি কোথাও আমার এই আইডেন্টিটি নিয়ে যাই না, এই আইডেন্টিটি নিয়ে আমি চাই না, এটা আমার ব্যক্তিগত। আমি সমস্ত অংশের মানুষের মধ্যে কাজ করছি, কাজেই ওইভাবে আমাকে উপস্থিত করা ঠিক না। দ্বিতীয়ত, কিসের প্রধানমন্ত্রীর মুখ? আমরাই তো ঠিক করেছি, আগের মিটিংয়ে আমরাই তো সবাই মিলে আলোচনা করেছি, আগে ভোট হোক, আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, তারপর আমরা সবাই মিলে বসে প্রধানমন্ত্রী ঠিক করব। এর আগে যতবার শাসন ক্ষমতা যারা ছিলেন তাদেরকে পরাস্ত করে অন্যরা যখন ক্ষমতা দখল করার সুযোগ আসে, বিজেপি বাদ দিলে পর বারবারই নির্বাচিত যারা তারা বসে ঠিক করেছেন। এখান থেকে সেখান থেকে খুঁজে পর্যন্ত প্রধানমন্ত্রী বের করতে হয়েছে। এই প্রশ্নটা এখানে আসছে কেন? এটা কি হচ্ছে? এটা ঠিক না। জল ঢেলে দেওয়ার চেষ্টা করলেন, এবং দেখা গেল যিনি প্রস্তাব তুললেন সঙ্গে সঙ্গে আরেকজন যারা আগে থেকেই রেডি, প্রস্তাব শেষ করার আগে দাঁড়িয়ে বলছেন আমি এটাকে সমর্থন করি। এটা একটা মনে করার কোনো কারণ নেই, স্বতঃস্ফূর্তভাবে মনে আসতো বলে দিলাম ঘটনা তারা। অর্থাৎ এই যে 28 দলকে একটা জায়গায় আনা, এটা যেমন একটা মানে লড়াইয়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা জায়গায় এসছে, এই 28 দলকে একটা জায়গায় রাখা এটাও কিন্তু একটা লড়াই, এটা মাথায় রাখতে হবে। এই 28 দল এখানে এদিক সেদিক টানাপোড়েন আছে, অনেকে নানা ধরনের প্রশ্ন করছেন, বিজেপিকে হারানোর কথা বলছেন। আপনাদের মধ্যে তো এমন কেউ কেউ আছে তারা এখানে সেখানে আরে আবডালে গোপনে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, মিটিংয়ে দাঁড়িয়ে গালবন্ধ করছেন। আবার এই প্রধানমন্ত্রী, তাদের মন্ত্রী, তাদের সঙ্গে বসেই হাসি ঠাট্টা করে সেখানে মিনিটের পর মিনিট কথাবার্তা বলছেন, সন্তুষ্টি প্রকাশ করছেন। এগুলো কি হচ্ছে? এখন এই যে প্রস্তাব, এই প্রস্তাবের সঙ্গে মিলিয়ে এই যে মানে চাল চলন, এগুলো উপস্থিত করে মানুষ কিন্তু বিভ্রান্তি তৈরি করার একটা সুযোগ বা ক্ষেত্র যে তারা তৈরি করতে চাইছেন শাসকরা, এটা কিন্তু তারা করার চেষ্টা করছেন। দেখছেন মিডিয়া এখানে ভূমিকা নিচ্ছে, কাজেই এটাও মাথায় রাখতে হবে। 28 দল
তাকে যেমন একসাথে রাখতে হবে, যারা থাকতে চাইবেন না আপনি তো জোর করে রাখতে পারবো না। নতুন আরও যে আসবে না এটা মনে করার কারণ নেই। কাজে এটাকে নিয়ে শেষ অব্দি এই যে লড়াইটা, এই লড়াইয়ে যাওয়াটাও কিন্তু একটা সংগ্রাম। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অগ্রসর হতে হবে। আমাদের যে মূল স্লোগানটা এখন, এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষের স্লোগান হিসাবে 28 দলের নেতৃত্বের মুখ দিয়ে এটার বিরুদ্ধে কেউ কথা বলছে ঘটনা তা না, একটা জায়গায় সামনে দাঁড়িয়েছে। আপনারা পশ্চিমবাংলা নির্বাচন করবেন, আপনাদের সভাপতি এবং জেলা কমিটির সম্পাদক বলবার চেষ্টা করেছেন। আমি শুনলাম গত 2 দিন পার্টি রাজ্য কমিটির বৈঠক হয়েছে, এর আগে হাওড়াতে সাংগঠনিক বর্ধিত সভা হয়েছে, সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে, সেখান থেকে একটা অবস্থান গ্রহণ করা হয়েছে। কালকে সেটা গিয়ে একটু সংহত করার চেষ্টা হয়েছে। এখানে প্রশ্ন যেটা, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের লক্ষ্য কিন্তু শ্রেণীহীন শোষণমুক্ত একটা সমাজ তৈরি করা। আমাদের প্রতিনিয়ত যে সংগ্রাম, সেই সংগ্রামের উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম হচ্ছে ভোট। এটা বিধানসভা হতে পারে, লোকসভা হতে পারে, সরকার ভাঙা করার প্রশ্নযুক্ত, কিন্তু এটাই আমাদের একমাত্র। এটা মনে করলে কিন্তু ঠিক হবে না। তাহলে আমরা সংসদীয় ঝুঁকে আক্রান্ত হব, এটা কমিউনিস্ট ভাবনার পরিপন্থী, অপোজিট। কাজে নিজের পায়ে দাঁড়াতে হবে, কোমরের শক্তি সঞ্চয় করতে হবে, এবং এটা করতে গেলে পরে জনগণের সঙ্গে জল মাছের যে সম্পর্ক, এটা তত্ত্বগত কথা না। মাহসুদিক একসময় বলেছেন, এটা বারবার আওড়াবো, কিন্তু প্রকৃতি অর্থে মানুষের মধ্যে সেভাবে কি আমরা যদি কাজ না করি, তাহলে তো কথার কথা থাকবে, তাত্ত্বিক আলোচনা থাকবে। এই সম্পর্কটা আমাদের সুরক্ষা এবং সম্প্রসারিত করবার জন্য ধারাবাহিক আন্দোলন সংগ্রাম আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়েই আমরা নির্বাচনী সংগ্রামে আমরা অংশগ্রহণ করব। এবং নির্বাচনী সংগঠন যেটা, এখানে যেটা শুনলাম, বুথভিত্তিক কমিটি তৈরি করার কাজ শুরু করতে হবে। কে বুথভিত্তিক কমিটি তৈরি করবে? পার্টি। কাজে পার্টির জেলার নিচে ইন্টারমিডিয়ারি কমিটি আছে আপনাদের, ভেরি ইম্পর্ট্যান্ট, মহকুমা স্তরে। সেখান থেকে লোকাল কমিটিগুলিকে আপনাদের চালাতে হয়। আপনাদের কাজের কর্মধারা সম্পর্কে তো আমার দিক থেকে কিছু নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই, সুযোগ নেই, আমি সেটা বলছি না, কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি। লোকাল কমিটি যদি সক্রিয় ভূমিকা নিয়ে ব্রাঞ্চকে সচল করতে না পারে, ব্রাঞ্চের সমস্ত মানে A to Z তাকে যদি সক্রিয় করতে না পারে, তাহলে আপনি বুথ কমিটি কাকে নিয়ে করবেন? সচল বুথ কমিটি করো। সচল বুথ কমিটির প্রাণ শক্তি, প্রাণ ভ্রমরা তো পার্টির লোক, এই বুথের এলাকার মধ্যে যারা পার্টি মেম্বার, গণসংগঠনের নেতৃত্ব এবং গণসংগঠনের নেতৃত্বের মধ্যে যারা পার্টির সাথে যুক্ত আছেন, কেউ লোকাল কমিটির মেম্বার, কেউ ব্রাঞ্চ কমিটির সদস্য। কাজেই এই জায়গাটাতে নিঃসন্দেহে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে গত 10-12 বছরের চেষ্টায় এখানেও স্বৈরাচারী আক্রমণ, ফ্যাসিস্ট আক্রমণ হচ্ছে। এই জায়গায় পার্টিকে নতুনভাবে আমাদের যে 5টা মূলনীতি, আমাদের সাংগঠনিক যে প্ল্যানাম হলো, সেখান থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নীতি অনুসরণ করে পার্টিটাকে আমরা আবার নতুন করে গুছিয়ে সাজাবার চেষ্টা করছি। সেটা আপনারা করছেন। কাজে লক্ষ্যটা রাখতে হবে, বুথ কমিটি সক্রিয় সচল করতে গেলে পর লোকালকে উদ্যোগ নিয়ে ব্রাঞ্চকে সম্পৃক্ত করে তাদেরকে এর মধ্যে ঢুকিয়েই কিন্তু এই বুথভিত্তিক আমাদের সচল কমিটি তৈরি করতে হবে। এই যে কাজ, তাহলে আপনি নিচে যখন প্রশ্ন করবে আমরা কোন আসনে লড়বো, কার সঙ্গে লড়বো, এই প্রশ্নটা আসবে, তো আসলে অস্বাভাবিক না। এখন 28 পার্টি আমরা আছি, তাহলে আমাদের রাজ্যে যার বিরুদ্ধে লড়াই করছে, একদিকে বিজেপির বিরুদ্ধে, আরেকদিকে তৃণমূলের বিরুদ্ধে, তারাও তো 28 পার্টির মধ্যে আছে, তাহলে কি তাদের সাথে আমাদের যেতে হবে? এই প্রশ্নগুলি আসবে। এখন এই জায়গায় আমাদের পার্টির নেতৃত্ব গত 2 দিনের মিটিং করে বলছে, এই নিয়ে কার সঙ্গে যাব, কার সঙ্গে যাব না, এই প্রশ্ন আমরা এই মুহূর্তে কোনো কথাবার্তা বলছি না। আমরা কারোর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছি না। আমাদের সঙ্গে যারা কথা বলতে আসবে আমরা কথা বলবো। আমি পত্রিকা পড়ে যেটা দেখেছি, কোনো নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে তার ভিত্তিতে আমি বলছি না। ঠিকই তো বলছেন। এখানে পার্টির মূল্যায়নটা কি সম্পাদক যেটা বলার চেষ্টা করেছেন, আমরা তো পশ্চিমবাংলায় যে লড়াইটা করছি, বিজেপির সঙ্গে তৃণমূলের তো ফারাক কিছু দেখছি না।
এটা রঙের ফাড়া। বিজেপি ত্রিপুরায় যা করছে, তৃণমূল তো পশ্চিমবাংলায় তাই করছে। পার্লামেন্টের মধ্যে তৃণমূলের ভূমিকা কি? আর এখানে প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রের প্রশ্নে, অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্নে, বেকার সমস্যার সমাধানের প্রশ্নে, সুস্থ পরিবেশ পরিমণ্ডল রক্ষা করার প্রশ্নে, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার প্রশ্নে কি ভূমিকা নিচ্ছে তারা? কাজে এখানে পার্টির লড়াই করছেন গত 10-12 বছর যাবৎ ধারাবাহিকভাবে আদর্শের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে, সংগঠনকে সাথে নিয়ে এই তৃণমূলের বিরুদ্ধে। এবং এখানে পরিষ্কার বলছে, এখানে তো বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, একটা থেকে আরেকটাকে তো আলাদা করে দেখার সুযোগ নেই। এই বিষয়টা ক্লিজ কে করবে? এই বিষয়টা ক্লিজ করবে পার্টির রাজ্য নেতৃত্ব, অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করে। এই নিয়ে তো কোনো কংগ্রেশন এই মুহূর্তে ড্র করা যাবে না। এই মুহূর্তের কংগ্রেশন হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে কোমরের শক্তি সঞ্চয় করে লড়াইটা করার জন্য, এই উচ্চতর পর্যায়ে রাজনৈতিক সংগ্রামে মূল শত্রুকে পরাস্ত করার জন্য তার যে সহযোগী, প্রত্যক্ষ পরোক্ষভাবে আড়ালে আবডালে যারাই এই মূল শত্রুকে সাহায্য করার চেষ্টা করছে, তাদেরকে পরাস্ত করার জন্য আমাদের সংগঠনটা সেভাবে তৈরি করতে হবে। যে স্লোগানটা আপনার জেলা সম্পাদকও দেওয়ার চেষ্টা করেছেন, বুথভিত্তিক কমিটি তৈরি করো, তার সাথে আমি যেটা যুক্ত করছি লোকাল ব্রাঞ্চ, তাকে সম্পৃক্ত করে এটা আমাদের করতে হবে। এর মধ্য দিয়েই তো পর্যায়ক্রমে আমরা আমাদের মূল লক্ষ্যের দিকে আমরা যেতে চাইছি আমরা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমার যা মনে হয়েছে, লড়াইটা সহজ হবে মনে করলে ভুল হবে। প্রতিপক্ষকে খাটো করে আমরা দেখতে অভ্যস্ত না, এটা কমিউনিস্টদের মানে পদ্ধতি না বিচারের বিশ্লেষণের। আবার নিজের যে শক্তি, এটাকেও ছোট করে দেখা ঠিক না। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে পশ্চিমবাংলায় মূল লড়াইটা এখনো ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর নেতৃত্বে বামপন্থকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। 28 দলের মধ্যে যেমন বিভ্রান্তি তৈরির চেষ্টা আছে, আমাদের পশ্চিমবাংলা তো বামপন্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা আছে। কারা করছেন? প্রতিপক্ষ। সোজা থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যখন নূতন মিত্র জোরে করতে চাইছি, সঙ্গে আমরা যারা একসাথে মিলে কাজ করছি, তাদের মধ্যে যাতে বিভাজন, বিভ্রান্তি তৈরি করতে না পারে, সেটা মাথায় রাখতে হবে। অবশ্যই গোটা লড়াইটা হবে মতাদর্শের প্রশ্নে, শ্রেণী দৃষ্টিভঙ্গির প্রশ্নে কোনো রকম কম্প্রোমাইজ না করে। এখানে কম্প্রোমাইজ করে যদি আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে এটা আপনার সংসদীয় ঝুঁকের পর্যায়ে পড়বে। এটা সুবিধাবাদী, এটা কমিউনিস্ট ভাবনা না। কাজে এই সবটা ভাবনায় রেখে অগ্রসর হতে হবে। এই বিশ্বাস নিয়েই আপনাদের সভা থেকে যাব। বর্ধমান সহ গোটা পশ্চিমবাংলায় গত বিধানসভার নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যেখানে নেমে গেছে, পঞ্চায়েতে বর্ধমানে যেমন ভোট বেড়েছে, গোটা রাজ্যে যেখানে ভোট হয়েছে সব জায়গায় একরকম না, কিন্তু তুলনামূলকভাবে গত বিধানসভার চাইতে ভোটটা খানিকটা বেড়েছে। একসময় এটা 45-46 পর্যন্ত ছিল। এই ভোটে আমাদের যে অংশ, এটা বারবার ক্ষেত্রে ভূমিকা আমাদের নিতে হবে, লড়াইটাকে বিস্তার করতে হবে এবং আসন জয়ের ক্ষেত্র বাছাই করে নেতৃত্বের সাহচর্যে সেখানে প্রতিপক্ষকে পরাস্ত করে জয় ছিনিয়ে আনবার ক্ষেত্রে দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে। ইতিমধ্যে কত দীর্ঘ সময় ধরে যুবকদের আহ্বানে বিরাট পদযাত্রা তারা সংগঠিত করেছেন, দারুণ সাফল্য। জনগণ সেখানে উৎসাহ ভরে এই কর্মসূচিকে তারা দুহাত তুলে সমর্থন করেছেন। আগামী 7 তারিখ কলকাতার বুকে ব্রিগেডে জমায়েত যুবকরা ডাকছেন, কিন্তু মনে রাখবেন এর আগে যুবকরা এভাবে ডাকেনি। যদিও যুবকরা ডেকেছে, অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ যুবক ডেকেছে, আমি তো যুবক না, আমি যাবো না, এরকম তো আমাদের দৃষ্টিভঙ্গি না। এই পদযাত্রা যেটা যুবকরা করেছে, তাতেও দেখা গেছে অনেক ক্ষেত্রে রাস্তার দুধারে দাঁড়িয়ে যেমন কোনো কোনো ক্ষেত্রে যুবক না এরকম অংশের মানুষও কেউ কেউ অংশগ্রহণ করেছেন, খাবার দাবার দিয়ে সাহায্য করেছেন। কাজে এটা অন্য আরেকটা পরিমণ্ডল কিন্তু তৈরি করেছে। কাজে সবগুলো মিলিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার মতো যথেষ্ট আমাদের হাতে কিন্তু ইনগ্রেডিয়েন্টস কিন্তু আছে।
এটা মাথায় রেখে দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের লড়াই, আমি আবারও বলব, শুধু পশ্চিমবাংলার জন্য না, আপনাদের লড়াই কিন্তু গোটা ভারতবর্ষের জন্য। সেদিক থেকে আপনারা দেশের সামনে পথ প্রদর্শকের ভূমিকা পালনের ক্ষেত্রে পশ্চিমবাংলার মাটিতে এই আসন্ন লড়াইয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে পেছপা হবেন না, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনাদেরকে এই দীর্ঘ সময় আমি আপনাদের সামনে কথা বললাম। যদিও আমি সংক্ষিপ্ত কথা বলবো ভেবেছিলাম, কিন্তু প্রসঙ্গটা যা, তাতে এগুলো না বললে পর গোটা বিষয়টাকে একটা জায়গায় করে উপস্থিত করা যায় না। একটু সময় বেছে নিলাম, তার জন্য আমাকে মার্জনা করবেন। আপনারা শুনলেন, আমিও অনুপ্রাণিত বোধ করছি। আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।